ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.5 এর 19 নং থেকে বাকি অংশ দেখবো আজকে আমরা। তার কারণ এর যে অন্যান্য যে অঙ্ক, এর আগের যে অঙ্কগুলো সেগুলো আমরা কি অলরেডি আগের অধ্যায়ে আমরা দেখেছি। আজকে আমরা কি করব, এই বাকি অংশগুলো দেখব। তো আমরা কথা না বেরিয়ে সরাসরি আমাদের অঙ্কে চলে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে অঙ্কটা দেখো, 19 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি দেওয়া আছে? একজন মাঝি একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে পারে। ঠিক আছে, সে কি করে? দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে পারে। ঠিক আছে, এবং সেখান থেকে ফিরে আসতে তার 4 ঘন্টা সময় লাগে। তাহলে দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে, 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, তাহলে 15 কিলোমিটার। তাহলে কি হবে? এই যে মনে করো এটাকে 15 কিলোমিটার। ঠিক আছে, সে 15 কিলোমিটার যাবে, এখানে যাবে, আবার কি ফিরে আসবে, এবং যাওয়া আসবে অর্থাৎ 30 কিলোমিটার। অর্থাৎ কত কিলোমিটার হলো? 30 কিলোমিটার। এবং যেতে এবং সেখান থেকে ফিরে আসতে তার সময় লাগে মোট কত ঘন্টা? 4 ঘন্টা। ঠিক আছে, এবার সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে 3 কিলোমিটার যায়। তার মানে যতক্ষণ ততক্ষণ বিষয়টা আছে। যদি আমরা বলি যে স্রোতের অনুকূলে তার বেগ কি, 5 কিলোমিটার/আওয়ার, যতক্ষণ মানে কি, আমরা যদি ঘন্টায় ধরি, 1 ঘন্টায় যদি সে 5 কিলোমিটার যায়, যদিও এখানে ঘন্টা বলা নাই, কতক্ষণ সেটা টাইমটা এখানে উল্লেখ করা নাই, তো উদাহরণ হিসাবে আমরা যদি ধরি নেই যে স্রোতের অনুকূলে যদি সে তার একটা নির্দিষ্ট সময়ে সে 5 কিলোমিটার গেলে স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায়, অর্থাৎ তার বেগ স্রোতের অনুকূলে যত হবে, প্রতিকূলে মানে অনুকূলে এবং প্রতিকূলে বেগ যদি হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে স্রোতের অনুকূলে বেগ হবে কি, ওর 5 গুণ আর ওর 3 গুণ কি সমান হবে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলের 5 গুণ স্রোত, স্রোতের প্রতিকূলের 5 গুণ বেগ, স্রোতের অনুকূলের কি 3 গুণ বেগের সমান। ঠিক আছে, এখন বলছে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কিভাবে করব জিনিসটা? তো এইখানে দেখো দাঁড়ের বেগ কিন্তু কি আছে, এখানে কিন্তু মাঝে দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে তার 4 ঘন্টা সময় লাগে। তাহলে এইখানে তো দাঁড়ের বেগ কি দেওয়াই আছে, এখানে কি আছে? দাঁড়ের বেগ অলরেডি দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে তাহলে এখানে প্রথম ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো টোটাল দূরত্ব, এস সমান, আমার হলো মোট দূরত্ব এস সমান 15 + 15 সমান কত? 30 কিলোমিটার। ঠিক আছে, আর সেখানে তার সময়, মোট সময় কত লেগেছে? মোট সময় টি। আমরা লিখবো কি মোট সময় টি। তাহলে এখানে টি সমান তার কত সময় লেগেছে? সেখান থেকে যেতে এবং ফিরে আসতে 4 ঘন্টা সময় লেগেছে। তার মানে কি 4 আওয়ার। তাহলে এখান থেকে তো আমরা তাকে এটা প্রথমে কি করছে, নর্মাল, এটা হচ্ছে তার কি নর্মাল, অর্থাৎ যখন দাঁড় বেয়ে সে কি জেনারেলি যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম টোটাল টাইম পেলাম 4 ঘন্টা। এখন তোমরা হয়তো মনে করতে পারো যে তাহলে এখানে তার বেগ হবে কি s/t। ঠিক আছে, তাহলে বিষয়টা কিন্তু এইটা না, s/t হবে না। কেন হবে না? দেখো, কারণ সে যেহেতু নদীতে গেছে, নদীতে কিন্তু স্রোত আছে, বলে দিছে নদীতে কি আছে, স্রোত আছে। তার মানে সে যখন গেছে, তখন যদি স্রোতের অনুকূলে যায়, সে যখন ফিরে আসছে তখন কিন্তু সে কি গেছে, স্রোতের প্রতিকূলে গেছে, তাই না? তার মানে যাওয়া যদি অনুকূলে হয় তাহলে আসছে প্রতিকূলে, যদি যাওয়া প্রতিকূলে হয় তাহলে আসছে সে কি অনুকূলে। তার মানে আমরা এখানে বলতে পারবো না যে তার 15 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগছে, আসতে 2 ঘন্টা সময় লাগছে, কিন্তু এই রকম কি এইখানে হবে না। এখানে আমরা অ্যাভারেজ বেগ বের করতে পারি। আমরা কি করতে পারি? অ্যাভারেজ বেগ তার হবে কি 30/4। কিন্তু স্পেসিফিক দাঁড়ের বেগ তো না। তার যাওয়ার সময় তো সে কি শুধু দাঁড় বেয়ে যায়নি, আসার সময় তো শুধু দাঁড় বেয়ে আসেনি। তাহলে এই যে 4 ঘন্টা সে 30 কিলোমিটার গেছে, এর মধ্যে কি ছিল? দাঁড়ের বেগও ছিল। যদি অনুকূলে যায় তাহলে যাওয়ার সময় সে u+v বেগে গেছে, আর আসার সময় u-v বেগে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, ধরি নেই। আমরা কি করি, ধরি ধরি যাওয়ার সময় সে কি করছে, ধরি যাওয়ার
সময় কি গেছে অনুকূলে গেছে, যাওয়ার সময় কি গেছে, যাওয়ার সময় অনুকূলে ও আসার সময় প্রতিকূলে নৌকা চালিয়েছে। কি প্রতিকূলে, প্রতিকূলে নৌকা চলেছে। তাহলে নৌকা চলেছে কি যাওয়ার সময় অনুকূলে চলছে, আসার সময় অনুকূলে চলছে, আসার সময় প্রতিকূলে। ঠিক আছে, আবার ধরি কি নৌকার বেগ, নৌকার বেগ কত ইউ, নৌকার বেগ ইউ, আর স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে যাওয়ার সময় বেগ কত, যাওয়ার সময়, তাহলে যাওয়ার সময় অর্থাৎ অনুকূলে বেগ, যাওয়ার সময় অর্থাৎ অনুকূলে বেগ কত হবে ইউ প্লাস ভি, আর আসার সময় অর্থাৎ প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ জানি আমরা কি হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করে যতটুকু থাকবে ততটুকু। তোমরা ফিজিক্সের ভেক্টরে, আমি ফিজিক্সই পড়াচ্ছি, ভেক্টরে ফিজিক্সের ভেক্টরে এগুলো নিয়ে একটুখানি তোমরা আলোচনা পেয়েছো। তাহলে অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি, আর প্রতিকূলে বেগ হবে কত ইউ মাইনাস ভি। ঠিক আছে, এখন এখন তোমরা এখানে দেখো যাওয়ার সময়, তাহলে আমরা যদি এইভাবে হিসাব করি যে অর্থাৎ এখানে দেখো যে সে 15 কিলোমিটার গেছে, যাওয়ার সময় সে কিসে গেছে 15 কিলোমিটার বেগে গেছে, 15 কিলোমিটার গেছে, আর আসার সময় আসছে সে কত, আসার সময় সে 15 কিলোমিটারই আসছে, আর মোট সময় লেগেছে কত 4 ঘন্টা। তাহলে এখন আমরা এখানে থেকে একটা কি করতে পারি, ইকুয়েশন বানাতে পারি না? কি ইকুয়েশন বানাতে পারি, তাহলে দেখো প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে আমরা কি বলবো অর্থাৎ যাওয়ার সময়, তাহলে যাওয়ার সময় তার বেগ কত হবে, মানে যাওয়ার সময় তার কত, সরি যাওয়ার সময় বেগ কত, প্রথম যাওয়ার সময় তার বেগ হচ্ছে অনুকূলে, সে অনুকূলে গেছে, যাওয়ার সময় তার বেগ কত, এইটা যাওয়ার সময় বেগ, প্রশ্ন শর্ত মতে তার যাওয়ার সময় যদি আমরা বলি তার বেগ হচ্ছে ইউ প্লাস ভি, আর তার অতিক্রান্ত দূরত্ব এস সমান কত 15 কিলোমিটার, তাই না 15 কিলোমিটার। তাহলে তার টাইমটা কত, অর্থাৎ যাওয়ার সময় তার সময় লেগেছে কত, এটা বের করতে পারবো না। তাহলে যাওয়ার সময় তার সময় হবে কত টি, এটাকে যদি আমরা বলি টি ওয়ান, টি ওয়ান সমান কত হবে, আমরা জানি টি সমান কি এস বাই ভি, অর্থাৎ ইউ প্লাস কি ভি, এটা যাওয়ার সময়। আবার আসার সময় কি হয় বলো দেখি, আসার সময় যে টাইমটা টি টু, এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে প্রথম শর্ত মতে এখানে আমরা লিখতে পারি যাওয়ার সময়, যেতে সময়। ঠিক আছে, এটা হচ্ছে কি যেতে সময়, আর এটা হচ্ছে তার কি আসতে সময়। তাহলে এটা কি তার আসতে সময়, তাহলে কি হবে একইভাবে সে 15 কিলোমিটারই আসছে, কিন্তু এবার তার বেগ কত ইউ মাইনাস ভি। ঠিক আছে, এটা এটা হচ্ছে তার আসার সময়। ঠিক আছে, তখন তার বেগটা কত হবে, আমি যদি এখানে লিখি তাহলে আসার সময় তার বেগ হবে কত মাইনাস, আর এজ হবে কত 15, আর টাইমটা কি টি এই থেকে যাবে, এইটুকু বুঝতে পারছো? তাহলে যাইতে সময়, তাহলে যাওয়ার সময় তার বেগ ইউ প্লাস ভি, আসার সময় তার বেগ ইউ মাইনাস ভি, আর গেছেও 15 কিলোমিটার, আসছেও 15 কিলোমিটার। তাহলে যাওয়ার সময় লাগছে, যাওয়ার সময় তার সময় কত হয়েছে টি সমান কি এস বাই ভি, আর আসতে তার সময় লেগেছে কত টি টু সমান কি এস বাই ভি। এখন যেতে এবং আসতে তার সময় লেগেছে কত, অতএব টি ওয়ান প্লাস টি টু, এই যে যাইতে এবং আসতে তার সময় লেগেছে কত ঘন্টা 4 ঘন্টা, আমরা একক দিব না 4 ঘন্টা। সুতরাং আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, তাহলে কত 15 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি প্লাস 15 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু কত 4। তাহলে এটা আমাদের কি 1 নম্বর একটা ইকুয়েশন কি আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে আমরা যদি একটুখানি কি করি ফার্দার ক্যালকুলেশন করি, তাহলে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, আচ্ছা এটা আপাতত এরকমই থাক, আমাদের পরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম যে শর্ত, সেই শর্তটা তোমরা বুঝছো, তাহলে প্রথম শর্ত থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, মানে বীজগণিতের নিয়মই হচ্ছে আমরা এক একটা ঘটনা থেকে এক একটা ইকুয়েশন বের করবো। তাহলে প্রথমে কি হলো, সে 15 কিলোমিটার যেতে এবং আসতে তার কত সময় লেগেছে 4 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, এই 4 ঘন্টা যেহেতু সময় লাগছে,
তাহলে আমরা কি করলাম, ওখান থেকে আমরা ধরে নিলাম প্রথমে কি নৌকার বেগ ধরে নিলাম 4, নৌকার বেগ ইউ, স্রোতের বেগ কত ভি। তাহলে যাওয়ার গেছে সে অনুকূলে, আসছে প্রতিকূলে, তাহলে যাওয়ার সময় বেগ হচ্ছে ইউ প্লাস ভি, আসার সময় বেগ হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে যাওয়ার সময় সময় লিখবে কত, দূরত্ব ভাগ বেগ, আর আসতে সময় লাগবে দূরত্ব ভাগ বেগ। তাহলে মোট সময় কত দেওয়া আছে, 4 ঘন্টা। মোট সময় কত, 4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আচ্ছা, ওকে। এখন দ্বিতীয় যে শর্ত, আমরা দ্বিতীয় শর্তটাকে কাজে লাগাবো। দ্বিতীয় শর্তটা হচ্ছে স্রোতের অনুকূলে যতক্ষণে সে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে সে 3 কিলোমিটার যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্রোতের, তাহলে এবার আমরা দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে যদি আমরা আসি, তাহলে দ্বিতীয় শর্তে কি আছে, দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে বলছে যে 5 অনুকূলে, অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময় লাগে, প্রতিকূলে 3 কিলোমিটার যাইতে সেই সময় লাগে। ঠিক আছে? তাহলে আমরা, তাহলে আমরা এখানে কি করবো বলো দেখি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতেছি, অনুকূলে বেগের 3 গুণ প্রতিকূলে বেগের কি 5 গুণের সমান। অথবা এইভাবে তোমরা যদি না বুঝো, তাহলে তোমরা এইভাবে লিখবা যে মনে করি দ্বিতীয় শর্ত মতে যদি সে এই যে যতক্ষণ, এই যতক্ষণ টাইমটা মনে করো টি, যতক্ষণ টাইমটা কি টি, তাহলে অনুকূলের ক্ষেত্রে এই টিটা আমরা কিভাবে পাবো, তাহলে 5 কিলোমিটার যাইতে যে সময় লাগে, 5 কিলোমিটার যাইতে কত সময় লাগবে, মানে এইভাবে করো। দ্বিতীয় শর্ত মতে আমরা ভেঙ্গে ভেঙ্গেই করি। দ্বিতীয় শর্ত মতে 5 কিলোমিটার যেতে সময় লাগে, ওখানে 15 আসলো না, এটা লিখে দিই, 5 কিলোমিটার যেতে সময় লাগবে কত, টি সমান কত হবে 5 ডিভাইডেড বাই ইউ প্লাস টি। আবার এটা হচ্ছে অনুকূলে, এটা হচ্ছে কিসে অনুকূলে, আবার প্রতিকূলে, এটা অনুকূলে, এটা হচ্ছে প্রতিকূলে, তোমরা লিখবা অনুকূলে। তাহলে প্রতিকূলে 3 কিলোমিটার যেতে সময় লাগে টি, এটা T1 ধরি, এটা T2 ধরি, সমান কি হবে, একইভাবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার যাইতে কত সময় লাগবে তার 3 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। ওরা বলছে অনুকূলে 5 কিলোমিটার যাইতে যে সময়টা লাগবে, প্রতিকূলে এই 3 কিলোমিটার যেতেও সেই সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি কি, অতএব শর্তমতে কি T1 সমান T2। বোঝা গেল? T1 সমান T2। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো দ্বিতীয় শর্ত মতে এইটা। ঠিক আছে? তো এখানে হলো কি 5 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। ঠিক আছে? 3 ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে এই দুইটা এখানে এখানে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমরা আশা করি কি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনও কি আছে, ইউ মাইনাস ভি আছে, এই ইকুয়েশনে ইউ আর ভি আছে। এখন আমরা কি করতে পারবো, এটাকে ইজিলি কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো, ক্যালকুলেশন করার সুবিধার্থে আমি ইকুয়েশন দুটিকে কি করলাম, পাশাপাশি লিখে নিলাম। ক্যালকুলেশন করার সময় ইকুয়েশন দুটিকে আমি পাশাপাশি লিখলাম। এখন এটাকে কিভাবে তোমরা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এটাকে অনেকগুলো পদ্ধতিতে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তোমাদের হাতে অনেকগুলো পদ্ধতি আছে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, বজ্রগুণন আছে, যে কোনো একটা করতে পারো। তাহলে এইখানে আমরা কিভাবে করব, তো এইখানে আমরা করার জন্য আগে যেটা করি, 2 নং থেকে পাই লিখি। তাহলে এখানে যোগ বিয়োগের হিসাবটা আপাতত হচ্ছে না, তাহলে আমরা 2 নং থেকে লিখি। অথবা অঙ্ক আমি খাতায় করতে চাই, তোমরা যখন করবা তখন ওখানে কি এই সিরিয়ালি কি করে নিবা, এখান থেকেই করবা। 2 নং, এটা 2 নং, এখান থেকে সরাসরি 1 নং না লিখে তোমরা এখানে কি করবা, এত ঝামেলা না করে এইখানে 2 নং থেকে একটা মান বের করে 1 নং এ বসাই দিবা। ঠিক আছে? তাহলে যেটা করবা এই যে এইরকম আছে না, তাহলে এখান থেকে ইউ বা ভি যে কোনো একটা মান বের করে প্রথম ইকুয়েশনে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অথবা 3u প্লাস 3b ইজ ইকুয়াল টু 5u মাইনাস 5v। তাহলে এখান থেকে যে কোনো একটা মান বের করো, ইউ অথবা
ভি বের করো, তাহলে এখানে তোমাদের কি হবে, তাহলে 5 ইউ ইউ এই দিকেই নিয়ে আসো, তাহলে 3u প্লাস মাইনাস 5u, 3ভিটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে ইজি হবে 3v প্লাস 5v সমান 5u মাইনাস 3u ইজ ইকুয়াল টু, এখানে কত আছে 5 আর 3 8v সমান 3u, কত আছে এখানে টোয়াইস ইউ, ঠিক আছে টোয়াইস ইউ। তাহলে এখান থেকে কি একটা তোমরা মান পেয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইজি করে নাও, ভি এর মানে বের করে নাও, তাহলে ভি সমান হবে কত 4, ইউ সমান হবে 4v, ইউ সমান হবে 4v, এটা তোমরা বুঝছো, ইউ সমান কত 4v, ঠিক আছে। তাহলে এই ইউ এর মান আমরা এখানে 3 দেই, 2 দেই, এটা এবার কি করব, ইউ এর মান আমরা কোথায় বসাবো, 1 নং-এ বসাবো, কোথায় বসাবো 1 নং-এ বসাই, ঠিক আছে। 1 নং-এ যদি আমরা বসাই তাহলে কি হবে বলো তো, 1 নং-এ বসালে আমার কিছু ছিল কি 15 প্লাস ইউ প্লাস ভি, তাহলে ইউ এর মান কত 4v, তাহলে 4v প্লাস ভি প্লাস 15, ঠিক আছে 15, আর এখানে হবে কি 4v মাইনাস ভি, ইউ মাইনাস ভি ছিল, আর এখানে ইজ ইকুয়াল টু হবে কত 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কি করি, তাহলে এখানে হচ্ছে তোমার দেখো কত, এখানে 15 ডিভাইডেড বাই হবে কত 5v, আর এখানে 15 ডিভাইডেড বাই 3v সমান 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ফার্দার, তাহলে কত হবে, তাহলে এখানে দেখো কত হবে, আমরা এখানে কাটাকাটি করতে পারি, তাহলে এখানে কত হবে, বা 3 ডিভাইডেড বাই ভি প্লাস 5 ডিভাইডেড বাই কি ভি ইজ ইকুয়াল টু 4, অথবা নিচে ভি উপরে কত হবে 5 আর 3 8, 8, এটা সমান এটা, ঠিক আছে। এখন তাহলে ভি এর মান কত হচ্ছে এখানে দেখো, তাহলে ভি সমান হবে 2, ভি সমান কত হবে 2, এটা তোমরা ভি এখানে যাবে, স্যার এখানে আসবে, তাহলে ভি সমান 2 হবে, অথবা ভি এর মান 2 হলে তো এখানে স্যার হবে, এটা তো এমনিতেই বুঝতে পারতো। তাহলে ভি এর মান হলো 2 আর ইউ এর মান হলো কত, অর্থাৎ ইউ সমান কি 4v সমান 4 গুণন কি 2 ইজ ইকুয়াল টু কত 8। তাহলে আমরা পেলাম নৌকার বেগ কত 8 কিলোমিটার, আর স্রোতের বেগ পেলাম 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে নৌকার বেগ 8 এবং স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এই গেল আমাদেরকে এই অঙ্ক ইজিলি। তাহলে এটাতে আমরা একক দেবো কিলোমিটার পার আওয়ার, এখানে কি কিলোমিটার পার আওয়ার, এখানে না দিলে উত্তরে লিখবো আমরা, এখানে একক ঠেক কিছুই দেবো না, তাহলে উত্তরে লিখবো নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ কত 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে অতএব আমাদের আসলো কত, নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ হচ্ছে কত 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা কি বুঝতে পারছো, আমি অত্যন্ত ডিটেলসে এই অঙ্কটা করিয়েছি। তো এই অঙ্কটার কিছু শর্টকাটই আমরা করতে পারবো। শর্টকাটটা কী হবে দেখো, আমি যদি তোমাদেরকে এই প্রথম অঙ্কটার কথা বলি, প্রথম অঙ্কটাতে দেখো এখানে কি আছে, দেখো এইখানে দেখো, এখানে স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায় আর প্রতিকূলে যায় একই সময়ে 3 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্রোতের অনুকূলে অনুকূলে বেগের 3 গুণ স্রোতের আচ্ছা এইভাবে স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগের অনুপাত 5/3 হবে। যেহেতু এখানে মানে একই সময় এখানে আছে 5 কিলোমিটার আর ওখানে একই সময় যাচ্ছে কত 3 কিলোমিটার, তার মানে বেগের অনুপাত কত 4/3, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারবো ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু 5/3। তাহলে এখান থেকে এভাবেও কি আমরা ইকুয়েশনটা করতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বিস্তারিত বললাম। তাহলে এখান থেকে আমরা কি, তাহলে এখানে তাহলে ইউ প্লাস ভি সমান যদি 5 হয় আর ইউ মাইনাস ভি সমান যদি 3 হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, এখান থেকে বোঝা যাবে একটা কথা হবে, তোমার কোন দুইটা সংখ্যা যোগ করলে, মানে যোগ করলে উপরে 5 হবে, বিয়োগ করলে 3 হবে, ঠিক আছে না।
তাহলে এইভাবে কি ইকুয়েশনটা আসবে। আর আমি ওখানে তোমাদেরকে একটু বিস্তারিত বলেছি এই আর কি। আচ্ছা, এর পরের অঙ্কে আমরা যাই। তাহলে দেখো এর পরের অঙ্কটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে যে একটি চৌবাচ্চায় দুটি নল যুক্ত আছে। কয়টি নল? দুটি নল যুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে কি হয়? খালি হয়। তাহলে নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ঠিক আছে, কতক্ষণে পূর্ণ হবে? দুইটা একসাথে যদি আমরা চালু করে দেই তাহলে কত? তাহলে এইখানে মনে করো আমরা কি করলাম, একটা চৌবাচ্চা আঁকলাম। ঠিক আছে, এই চৌবাচ্চার এটা একটা চৌবাচ্চা মনে করো। তো তো এই চৌবাচ্চায় দুইটা নল থাকবে। চৌবাচ্চায় কয়টা নল থাকবে? দুইটা নল থাকবে। তো এটা হচ্ছে মনে করো চৌবাচ্চা। এই চৌবাচ্চার নিচে নল আছে একটা, এই নিচে একটা নল আছে। এই নল দিয়ে কি হয়? পানি বের হয়ে যায়। এই নল দিয়ে কি হয়? পানি বের হয়ে যায়। আর উপরে একটা কি আছে? নল আছে। উপরে একটা কি আছে? নল আছে। এই নল দিয়ে কি করে? পানি প্রবেশ করে। ঠিক আছে, এই নল দিয়ে পানি কি করে? প্রবেশ করে। ঠিক আছে, এই নল দিয়ে পানি কি করে? প্রবেশ করে। তাহলে এইটা দিয়ে যখন এইটা বন্ধ থাকে, যখন প্রথমটা বন্ধ থাকে, তখন দ্বিতীয়টা দিয়ে পানি প্রবেশ করতে সময় লাগে কত? t1। t1 সময় সে কী করে? এটা খালি পূর্ণ করে। আর যখন এটা বন্ধ থাকে তখন এটা দিয়ে কি পানি যখন বের হয়ে যায়, তখন পুরো পানিগুলো বের হতে লাগে কি টি টি2 সময়। এখানে t2টা কি অবশ্যই বেশি সময় লাগবে, নইলে তো দুইটায় কেন এখানে দেখো শর্ত t2 এর টাইম যদি বেশি না নেয় তাহলে ট্যাঙ্কি কিন্তু জীবনও কি হবে না? পূর্ণ হবে না। তার কারণ এখানে যদি কম সময় নেয় তাহলে এটা পূর্ণ, অর্থাৎ কি এ যতখানি পানি, তার মানে বোঝা যাচ্ছে যে এই পানি কি বেশি দেয় আর এ পানি বের করে তুলনামূলকভাবে কম। যদি এরকম হয় যে এর এই t2 টাইমটাই কম, অর্থাৎ এ কি করে যত তাড়াতাড়ি পানি দিতে পারে এ তার চেয়ে তাড়াতাড়ি কি করে? পানি শেষ করে দেয়। অর্থাৎ এদিক দিয়ে পানি যা প্রবেশ করে তার চেয়ে বেশি বের হয়ে যায়। তখন কিন্তু এই চৌবাচ্চা কোনোদিনও পূর্ণ হবে না। তখন এটা কোনোদিনও পূর্ণ হবে না, এটা অঙ্কই আসবে না। তো যদি পূর্ণ হইতে হয় তাহলে কি পানি ঢুকতে হবে বেশি, বের হইতে হবে কম। তাহলে কি হবে? একটা সময় ট্যাঙ্কি কি হবে? পূর্ণ হবে। এই জন্য t2 অবশ্যই বড় হবে t1-এর চেয়ে। ঠিক আছে, অর্থাৎ এই নল বড় হইতে হবে। এই নল দিয়ে পানি বেশি বেশি গিয়ে তাড়াতাড়ি পূর্ণ হইতে হবে। আর এখানে অল্প পানি বের হয়ে খালি হতে কম সময় লাগবে। আচ্ছা, যাই হোক, ভালো কথা। এখন দুইটা যদি একসাথে চালু করা হয় তাহলে কি হবে? তাহলে আমরা এইভাবে লিখি যে আমরা 1 মিনিটে আগে হিসাব করে, আগে কি আমরা যে কোনো জিনিস একটা একই সময়, তাহলে একই সময় একটা নির্দিষ্ট সময়ে কতটুকু পানি দেয় আর এই নির্দিষ্ট সময়ে কতটুকু পানি বের করে সেটা আগে আমরা বের করি। তাহলে আমরা অংশ দিয়ে হিসাব করব। তাহলে এখানে কি? তাহলে প্রথম নলটি 1 মিনিটে পূর্ণ করে। 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করবে কি 1/t1 অংশ, তাই না? তখন ও t1 মিনিটে পূর্ণ করে কি পুরো অংশটা, অর্থাৎ এক অংশ। আর তাহলে 1 মিনিটে কতটুকু সে পূর্ণ করবে? মানে বিষয়টা এরকম মাথায় রাখো যে 10 মিনিটে পূর্ণ করে পুরা ট্যাঙ্ক। তাহলে 1 মিনিটে কি করবে? ট্যাঙ্কের 10 ভাগের 1 ভাগ করবে। এটাই তো, ঠিক আছে না? এটা তো সবাই বুঝবে যে 10 মিনিটে যদি ফুল করে তাহলে 1 মিনিটে কি হবে? 10 ভাগের 1 ভাগ পূর্ণ হবে। ঠিক আছে। আর তাহলে একইভাবে দ্বিতীয় নলটি 1 মিনিটে খালি করে। খালি করবে কতটুকু অংশ? 1/t2 অংশ। ঠিক আছে না? বিষয়টা এরকম যে এ 20 মিনিটে ট্যাঙ্কি কী করে? ফুল ট্যাঙ্কি খালি করে ফেলে। তাহলে 1 মিনিটে কতটুকু করবে? ট্যাঙ্কির 20 ভাগের 1 ভাগ করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? 20 মিনিটে যদি পূর্ণ করে তাহলে 20 মিনিটে পুরো ট্যাঙ্কি খালি করলে 1 মিনিটে কি 20 ভাগের 1 ভাগ করতে পারবে। তো ওইটাই তো t2 দ্বারা, তাহলে t2 এর কি 1 ভাগ, t2 ভাগের 1 ভাগ, তাহলে 1 বাই কি t2। ঠিক আছে, এই দুইটা জিনিস বুঝতে পারছো? এখন বুঝতেই পারতেছো যে কোনটা বড় হবে। t2 যদি বড় তাহলে এইটা হবে ছোট আর এইটা হবে কি বড়। অতএব দুইটাই যদি একসাথে চলে, অর্থাৎ দুটি একসঙ্গে চললে, দুটি যদি কি করে একসঙ্গে চলে, একসঙ্গে
চললে 1 মিনিটে পূর্ণ হবে। 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1 মিনিটে পূর্ণ হবে কত? 1/t1 ডিভাইডেড মাইনাস 1/t2। ঠিক আছে, 1/t1 মাইনাস 1/t2। তাহলে ওইটুকু অংশ পূর্ণ হবে, আর এই আবার এতটুকু কি করবে? খালি করবে। ঠিক আছে, পূর্ণ হবে কতটুকু? এতটুকু অংশ। এখন বুঝতেই পারতেছো যে T1 এর মান যদি ছোট না হইতো তাহলে এই ভগ্নাংশের মান ছোট হইতো, সেক্ষেত্রে নেগেটিভ মান আসতো। নেগেটিভ মান আসলে এটা কি হইতো না? উত্তর মিলতো না। মানে অর্থাৎ কোনোদিনও সে পূর্ণ হইতো না, বরং পানি পড়ার আগেই কি হইতো, মানে যা পানি পড়তো সঙ্গে সঙ্গে কি হইতো? বেড়ে দেওয়া। ছোট ছোট পাইপ দিয়ে পানি ঢুকবে আর বড় পাইপ দিয়ে বের হবে, তাহলে পূর্ণ হবে? তো হবেই না। তো এইরকম হবে, 1 মিনিটে পূর্ণ হবে এত অংশ মাত্র। ঠিক আছে, এত অংশ। তাহলে এত অংশ সমান কত হবে? এটা টি। তাহলে আমরা এখানে কি করব? ইকুয়েশন কি করব? T1 T2 আর উপরে কত হবে? T2 মাইনাস কি T1। এই T2 বড়, দেখো T2 বড়, তখন এখানে পজিটিভ মান আসবে। T1 যদি ছোট হতো তাহলে নেগেটিভ মান আসতো, অর্থাৎ এটা পূরণ হতো না। তো এত অংশ, তাহলে দুইটা নল যখন একসঙ্গে চলে তখন এত অংশ পূর্ণ হইতে কত সময় লাগে? 1 মিনিট। তাহলে দুইটি নল একসঙ্গে, তোমরা লিখবে যে দুটি নল একত্রে একসঙ্গে, তাহলে T1 T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2, এত অংশ পূর্ণ হয় কত? 1 মিনিটে। কত হয়? 1 মিনিটে। অতএব 1 অংশ পূর্ণ হয়। অতএব 1 মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত? 1 ডিভাইডেড বাই কত? T1 বাই 1 ডিভাইডেড বাই এইটা, তাহলে এটা উল্টে যাবে, গুণ হবে। তাহলে T1 T2 নিচে যাবে আর T2 মাইনাস T1 কি হবে? নিচে হবে। ঠিক আছে, তাহলে এটাই কি অ্যান্সার। যদি মান থাকতো তাহলে কি এটা করা যেত। তাহলে এটাই কি হবে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এটা হয়তো তোমরা সহজে বুঝে গেছো। তো এটা তো আমরা কি করলাম? অঙ্কটা ঐকিক নিয়মে করলাম। অঙ্কটা কি করলাম? ঐকিক নিয়মে করলাম। মানে সেম অঙ্কটা যদি আমরা কি করতে চাই, আমরা কিন্তু বীজগাণিতিক রাশি এই অঙ্কে কি করি নাই, ব্যবহার করি নাই। তাহলে বীজগাণিতিক রাশি যদি ব্যবহার করতাম তাহলে অঙ্কটা কেমন হতো? ঠিক আছে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা সবসময় ধরি নেই যে দুইটি দুইটি নল একত্রে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে। তাহলে আমরা ধরে নেব কি টি সময়ে পূর্ণ হবে। আমরা ধরে নেব কি টি সময়ে পূর্ণ হবে। কত সময়ে পূর্ণ হবে? তাহলে ধরি, তাহলে আমরা এই পর্যন্ত করব। এই পর্যন্ত আমাদেরকে করতেই হবে যে দুইটা নল একসাথে চললে এত অংশ পূর্ণ হবে। তাহলে টি সময় যদি পূর্ণ হয় তাহলে এত গুণন টি সমান হবে 1। তাহলে তাহলে আমরা যদি বীজগণিতের ব্যবহার করবো, ধরি একসঙ্গে চললে টি সময়ে কি হবে? টি সময়ে পূর্ণ হবে। ঠিক আছে, টি সময়ে পূর্ণ হবে। টি সময়ে যদি পূর্ণ হয় তাহলে আমরা বলতে পারবো কি তোমার এখানে T2 হবে। তাহলে T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2 ইন্টু কি T ইজ ইকুয়াল টু 1। মানে এত অংশ পূর্ণ হয় 1 সেকেন্ডে, তাহলে টি সময়ে পূর্ণ হবে কত? পুরাটাই। তাহলে পুরোটা হচ্ছে 1। তাহলে অতএব টি সমান কত হবে এখানে? ওই শেষ অঙ্কটা ওই কি নিয়ম না করে এটা করব। তাহলে টি সমান হবে কি, এটা ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে এইটুকুতে আমরা অ্যালজেব্রিক ফর্মুলা ব্যবহার করলাম। যেহেতু এখানে অ্যালজেব্রা দিয়েই অঙ্কটা করতে হবে, এই জন্য শেষে আমরা কি করব, এই অ্যালজেব্রাটা ব্যবহার করব। এখন দেখো 21 নম্বর, আমরা 20 নম্বর অঙ্ক শেষ করলাম, এখন 21 নম্বর দেখব। 21 নম্বর অঙ্কে দেওয়া আছে যে আগের মতোই অঙ্কই, এটা শুধুমাত্র কি করছে নাম একটু মানগুলো দিয়েছে, একটুখানি আগেরটার চেয়ে একটু কঠিন হবে হয়তোবা। তো দেখো একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। কয় মিনিটে হয়? আগের মতো, আগে T1 ছিল, এখন হচ্ছে 12 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে 1 মিনিটে কতটুকু বের করে দেয়? 15 লিটার বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? ঠিক আছে, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যেহেতু বীজগণিতের সূত্রে অ্যাপ্লাই করে করবো, সেক্ষেত্রে আমরা যদি এমনিতে ওটা করতে পারি তাহলে আমরা কিন্তু খুব ইজিলি করতে পারবো। দুইটা ঐকিক নিয়মে করতে পারবো, কিন্তু এটা আমরা ঐকিক নিয়মে করবো না, আমরা বীজগণিতের সূত্র ব্যবহার করব। অর্থাৎ
ভেরিয়েবল ইউজ করে অঙ্কটা করব। তো আমরা মনে করি যে চৌবাচ্চাটিতে কতটুকু পানি ধরে 8 লিটার। তাহলে আমরা মনে করি চৌবাচ্চায় এল লিটার পানি ধরে। কত? এল লিটার পানি ধরে। কতটুকু ধরে? এল লিটার পানি ধরে। ঠিক আছে, তাহলে এল লিটার যদি পানি ধরে তাহলে এখানে কি বলছে, নলটি একটি নল দ্বারা 12 মিনিটে কি হয়, চৌবাচ্চাটা পূর্ণ হয়। তাহলে এখানে আমরা এখন আমরা হিসাব করব যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। চৌবাচ্চাটি যদি এল লিটার পানি ধরে তাহলে সে 12 মিনিটে কি করে, এল লিটার পূর্ণ করে, অর্থাৎ 1 মিনিটে। অতএব আমরা বলতে পারবো কি, প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে কত, এল ডিভাইডেড বাই কত, 12। এল ডিভাইডেড বাই কি, 12, এত অংশ। ঠিক আছে, এত অংশ। আবার কি বলছে, দ্বিতীয় নলটা কি করে, 1 মিনিটে 15 লিটার বের করে। তাহলে প্রথম ও দ্বিতীয় নল, তাহলে প্রথমের জন্য দ্বিতীয়টার জন্য 1 মিনিটের অলরেডি কি দেওয়া আছে, এই জন্য নতুন করে আমাদের 1 মিনিটের বের করে নেওয়া লাগলো না। এত অংশ না, এখন আমরা এত সরাসরি লিটার ইউজ করতে পারবো, তার কারণ আমরা কি এল লিটার ধরেছি। তাহলে এবার সরাসরি আমরা লিটারেই পাবো, এখন আর অংশ না, 1 ধরলে অংশ হইতো। তাহলে প্রথম ও দ্বিতীয় একসঙ্গে যদি চলে তাহলে পূর্ণ করবে কতটুকু, এল বাই 12 ভরাবে 1 মিনিটে, আর ও খালি করবে কি 15 লিটার। তাহলে কত লিটার, 15 লিটার। ঠিক আছে, এত লিটার কি করবে, খালি করবে। তাহলে টোটাল হবে কত, 12 ডিভাইডেড বাই এইটুকু। তাহলে এটাকে আমরা যদি হিসাব করি তাহলে হবে কত, নিচে 12 এল মাইনাস 15 গুণন 12। ঠিক আছে, তাহলে 15 দুগুণে 30, 15 আর 12 গুণ করলে যেটা হবে আর কি, 15 আর 12 গুণ করলে হয় 5 12 60, 6 12কে 12 আছে 18, অর্থাৎ 180। তাহলে এল ডিভাইডেড বাই 180 লিটার, এতটুকু অংশ সে কী করবে, 1 মিনিটে পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে 1 মিনিটে, তাহলে ওখানে সময় আছে কত, 48 মিনিট। তাহলে 48 মিনিটে পূর্ণ হবে কতটুকু, পুরোটাই পূর্ণ হবে। তাহলে আমরা অতএব লিখি, অতএব 48 মিনিটে, অতএব প্রথম ও দ্বিতীয় নল একসঙ্গে 48 মিনিটে পূর্ণ করবে। তাহলে কি 48 মিনিটে পূর্ণ করবে কতটুকু, তাহলে এল মাইনাস 180 ডিভাইডেড বাই 12 ইন্টু কি 48। ঠিক আছে, তাহলে এই জিনিসটা সমান আবার কত, তাহলে এই পুরো, তাহলে 48 মিনিটে কি হয়, পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা অতএব লিখতে পারবো কি, এল মাইনাস 180 ডিভাইডেড বাই 12 ইন্টু কি 48 ইজ ইকুয়াল টু আবার কার সমান, এল এর সমান। বুঝতে পারছো, এলটা কার সমান হবে, এল এর সমান হবে, তার কারণ এল সময়ে সে কি করছে, এটা পূর্ণ করে ফেলছে। তাহলে এটা এল এর সমান হবে। 48 মিনিটে 1 মিনিটে এতটুকু পূর্ণ করে, তাহলে 48 মিনিটে পূর্ণ করবে পুরাটাই, তাহলে পুরোটা আবার কত, এল। তাহলে এখন এখান থেকে আমরা এল এর মান বের করলেই কি আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, এখানে আমরা যদি কাটি তাহলে 4 12 48, তাহলে এল মাইনাস 180 ইন্টু কত 4 ইজ ইকুয়াল টু এল, অথবা আমরা লিখতে পারবো কি 4L মাইনাস 180 গুণন 4 ইজ ইকুয়াল টু এল, অথবা এই এলকে আমরা যদি এইদিকে নিয়ে আসি, 4L মাইনাস এল ইজ ইকুয়াল টু 180 গুণন 4, অতএব থ্রাইস এল সমান হবে কত, 180 মাইনাস। তো এখানে আমরা যদি করি, তো দেখো এখানে থ্রাইস এল সমান হবে 180 গুণন 4। ঠিক আছে, তাহলে এল সমান কি হবে, অতএব এল সমান হবে 180 গুণন 4 ডিভাইডেড বাই কত 3, তাহলে 3 6 18 60, 60 আর 4 গুণ করলে 24, অর্থাৎ 240 লিটার। তাহলে কত হলো, 240 লিটার পানি ধরে। তাহলে আমরা ধারণ ক্ষমতা বের করলাম কত, 240 লিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তার ধারণ ক্ষমতা। তো আমরা এর পরের অঙ্কে যদি চলে যাই, পরের অঙ্ক হচ্ছে 22 নম্বর অঙ্ক।
এখন দেখো 22 নম্বর অঙ্ক, এটা কি আছে এখানে দেওয়া আছে ক, খ ও গ। ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশ ক এর অংশের 2 গুণ হয়। যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ক, ক মনে করো ক পাবে, খ, খ এর পরিমাণ খ হবে, গ মানে যার যতটুকু ওইটুকুই ধরি, ক হবে ক টাকা, তাহলে ক ধরি আমরা কি ক পাবে ক টাকা, ক পাবে ক টাকা ওইটাই ধরি, তাহলে খ পাবে খ টাকা আর গ পাবে গ টাকা। ঠিক আছে, তাহলে মোট টাকা কত হইলো, তাহলে প্রথম শর্ত মতে তাহলে হচ্ছে মোট টাকা ক এর টাকা প্লাস খ এর টাকা প্লাস গ এর টাকা সমান কত হবে 260। ঠিক আছে, 260 টাকা, ক যোগ খ যোগ গ সমান 260। আবার কি বলছে ওরা যে ক এর অংশের 2 গুণ এবং খ এর অংশের 3 গুণ, তাহলে ক এর 2 গুণ সমান কি খ এর কত গুণ, 3 গুণ, তাহলে 3 খ। আবার কার সমান, গ এর 4 গুণ সমান, এরা সবগুলি সমান অর্থাৎ 4 গ, তাহলে প্রত্যেকটাই সমান 2 ক, মানে ক এর 2 গুণ, খ এর 3 গুণ আর গ এর 4 গুণ, এরা সবাই হচ্ছে কি সমান। তো এখন এখান থেকে আমরা কি করব, ইজিলি এটা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে প্রথমে আমরা এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো কি, আমরা ক, খ এবং গ এর মান আছে, তাহলে এই জায়গা থেকে আমরা খ এবং গ এর মান ক এর সাপেক্ষে কি করব, বের করবো, অথবা গ এর মান ক, খ এর সাপেক্ষে বের করবো। তাহলে 2 ক, তাহলে 2 ক, তাহলে এখানে তাহলে আমরা লিখতে পারবো যে 2 ক সমান খ যদি হয় তাহলে ক সমান কত হবে 3/2 কি খ। আবার তো এইটা এখানে না লিখে আমরা এখানে লিখি, এটা হচ্ছে প্রথম শর্ত মতে, এটা হচ্ছে কি প্রথম শর্ত মতে, এইটা হচ্ছে কি দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত এটা, আবার কি দ্বিতীয় শর্তে 2টা অংশ আছে, একটা হচ্ছে কি ক এর 2 গুণ সমান কি সমান গ এর কত গুণ 4 গুণ। ঠিক আছে, গ এর কত গুণ 4 গুণ, তাহলে এখান থেকে আমরা ক সমান পাবো কি 2 গ, তাই না? তাহলে 2 কে যদি আমরা 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 ক হবে, 2 ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক এর কি পেলাম, আমরা না ক এর মান আমরা 2 জনের সাপেক্ষে বের করব না, আমরা 2 জনের মান 1 জনের সাপেক্ষে বের করব, এইটা করব না আমরা, নইলে আমাদের সলভ হবে না। তাহলে ক এর মান আমরা পাইলাম কি 3 খ, এখান থেকে আমরা এটা পাইলাম। একইভাবে আমরা ক এর মান এটা দিয়ে পাইলাম খ এর মাধ্যমে, গ এর মানও আমরা খ এর মাধ্যমে পেতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এখানে কি 4 গ, মানে এখানে 4 গ, তাই না, 4 গ, তাহলে 4 গ, তাহলে আমরা 1 জনের মান কি করব 2 জনের মানের সাপেক্ষে বের করব, তাহলে এখান থেকে অতএব এটা। আবার 4 গ সমান কি 3 খ, বাংলা ইংরেজি সব মিক্স করে ফেলতেছি, ইংরেজি দিয়ে লিখি সব। ঠিক আছে, 3 খ, এখানে 3, এটা 2, আর এখানে 3 খ, তাহলে গ সমান কত হবে, গ সমান হবে 3/8 খ। তাহলে আমরা কি করলাম, খ এর সাপেক্ষে ক এবং গ এর মান বের করলাম, কেন, যে কোনোটাই করতে পারতাম, আমরা ক্ষয়টা বের করলাম, চাইলে তোমরা খ এবং গ এর মান ক এর সাপেক্ষে বের করতে পারতাম, মানে যে কোনো একটার সাপেক্ষে অন্য দুটির মান কি করবো আমরা বের করে ফেলবো, বের করে এটা দেবো 1 নম্বর, এটা হবে আমাদের কি 2, এটা হবে কি 3, তাহলে 2 ও 3 থেকে আমরা কি করব একই মান বসাই দিব। ঠিক আছে, 1 হতে পাই, এবার 1 হতে 2 আর 3 অনুযায়ী পাবো, 1 আর 2 মান বসাই দিব, তাহলে ক এর মান আমরা পেয়েছি কত 3/2 খ, আর খ তো ক্ষয়ের মতোই আছে, আর গ এর মান পেলাম আমরা কি
3/8 খ সমান কত 260। আমি তোমরা মনে যে মাঝখানে খ কেন বের করলে, তোমরা চাইলে কি করতে পারতা, কয়ের মাধ্যমে গয়ের মান বের করতে পারতা। এটা যে কোনোটাই করলে হবে, বাট মাথায় রাখতে হবে দুইটার মান আমরা একটার সাপেক্ষে বের করব। দুইটার মান আমরা একটার সাপেক্ষে বের করবো, তাহলে কি হবে, তাহলে এখানে সব খ খ হয়ে গেল, তাই না? তাহলে এবার লসাগু হবে আমাদের 8, তাহলে এখানে 4 2 8 3 আছে 12 খ, আর এখানে হবে 8 খ প্লাস এখানে 8 এখানে 8, তাহলে 3 খই থাকি যাবে, তাহলে হবে 260। তো 260, এবার আমরা উপরেরগুলো সব যোগ করে ফেলবো, তাহলে 12 আর 8 20 আর 3 23, তাহলে হবে এখানে 23 খ ইকুয়াল টু 8, ওইদিকে গিয়ে আমরা আবার গুণ করে ফেলি, ঠিক আছে? তাহলে 260টাকে আমরা কি করি, ওইদিকে গুণ করে ফেলি, অতএব বা খ সমান কত হবে 260 ডিভাইডেড বাই 23। আচ্ছা, যাই হোক, এখানে দেখো বাংলা আর ইংরেজি একসাথে করলে যেটা হয় আর কি, তো বাংলা আর ইংরেজি একসাথে করলে যেটা হয় আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এই ধরনের ভুল অনেক সময় হয়। দেখো এখানে 4, এটা এগুলো সব 4, এগুলো 8 না, মানে 4 লিখে, তো বাংলায় 4 লিখছি, মানে বাংলা ইংরেজি একসাথে করার ফলে এইটা হয়েছে, বুঝতে পারছো? এগুলো হবে সব 4, বাংলা আর ইংরেজি একসাথে মিক্স করার ফলে আমার এটা এই ঝামেলাটা হলো এখানে। তাহলে এখানে হবে কত 4 হবে, ঠিক আছে? এগুলো 8 না 4, তাহলে এখানে যদি আমি 4 দেই, তাহলে এখানে হবে 3 2 6 হবে, এখানে হবে 6 আর এখানে হবে 4, 6 4 3 খ, ঠিক আছে? এখন এইখানে যদি এখানে আমাদের এগুলো ভুল হবে, ঠিক আছে? তাহলে এখানে 23 না, তাহলে এখানে হবে 4, এখানে হবে কত 4, এখানেও 4, আর এইখানে যোগ করলে হবে 6 আর 10 আর 3 13, অর্থাৎ 13। তাহলে এখানে 13 দিয়ে ভাগ হবে, তাহলে ভাগ করলে 13 দ্বিগুণে 26, তাহলে 4 দ্বিগুণে 8, অর্থাৎ 80, ঠিক আছে? 20। তাহলে ক্ষয়ের টাকা হলো কত 80। তো ক্ষয়ের টাকা যদি 80 হয়, তাহলে এখান থেকে আমরা কয়ের টাকা পাবো, অতএব ক্ষয়ের টাকা যদি 80 হয়, তাহলে কয়ের টাকা ছিল কি 3/2 ইন্টু খ, অর্থাৎ 80 সমান হবে কত 120। একইভাবে গ এর টাকা হবে কত, গয়ের টাকা ছিল কত 3/4 ইন্টু কত 80, তাহলে এখানে ছিল 20/60, অর্থাৎ 60 টাকা। তাহলে এইভাবে আমরা কি পেলাম ক খ, অতএব আমরা লিখতে পারি খ এর টাকা 80, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারবো, ক খ এবং গ এই অঙ্কটা আমরা কি করলাম, করে ফেলাম। এটা খুব ইজি, এটা খুব কঠিন অঙ্ক ছিল না। আচ্ছা, দেখ আমরা এর পরের অঙ্কে যাই। এরপর দেখো 23 নম্বর, পরের অঙ্ক হচ্ছে 23। এখানে বলা আছে যে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, প্রাইস X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা যা বের করতে হবে তা ধরে নেব। তাহলে আমরা লিখব কি, মনে করি ক্রয় মূল্য, অতএব মনে করি ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল পি টাকা। ক্রয় মূল্য কত টাকা ছিল, পি টাকা আমরা ধরে নিলাম। তো X% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হবে, তাহলে আমরা জানি এটা। তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্য, X% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত, কত হবে তোমার পি এর সাথে। আচ্ছা, এটা আমি ভেঙে ভেঙে করাই, তাহলে কিভাবে X% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করব। তো মূলত এটা হবে পি মাইনাস PX ডিভাইডেড বাই 100, এটা হবে। কিভাবে হবে আমি একটুখানি বোঝাচ্ছি। দেখো X% ক্ষতিতে, তার মানে 100 টাকায় ক্ষতি হয়েছে কত, 100 টাকায় ক্ষতি হয় X টাকা, তাই না? X% মানে কি, 100 টাকায় ক্ষতি হয় X টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় X ডিভাইডেড বাই 100 টাকা, অতএব P টাকায় ক্ষতি হয় কত,
তাহলে এবার পি গুণ হয়ে যাবে, তাহলে পি এক্স ডিভাইড বাই 100। তাহলে এত টাকা ক্ষতি হলো তার, ঠিক আছে, ক্ষতি হইলো, এত টাকা লস করছে। তাহলে পি টাকায় কিনে এত টাকায় লস করছে, তাহলে সে বিক্রি করছে কত, তাহলে পি থেকে এটা বাদ দিতে হবে না, তাহলে বাদ দিতে হবে। তাহলে 100 টাকায় ক্ষতিতে তার বিক্রয় মূল্য হবে কি, তার ক্রয় মূল্য, পি হতে যদি তার ক্রয় মূল্য হয়, প্রথমে সে যদি এটা দিয়ে কিনে, তাহলে ক্রয় মূল্য থেকে তার যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। আবার 36%, আবার বলছে যে 36% লাভে, 36% লাভে এবার তার লাভ হয়েছে, তাহলে এবার ক্রয় মূল্যের সাথে তার লাভটা বিক্রি কি করতে হবে, যোগ করতে হবে। ক্রয় মূল্য তো তার পি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তার ক্রয় মূল্য প্লাস কি তার লাভ, তার কি যতটুকু লাভ হয়েছে, আর এটা হচ্ছে কি তার ক্ষতি, এইটুকু হচ্ছে কি তার ক্ষতি, এখানে এইটা এখানে লাভটা যোগ করে দিতে হবে। তাহলে কত লাভ হলো তার এবার, তাহলে আগেই 100 টাকায়, তাহলে সেম ভাবে 100 টাকায় তার কি, 100 টাকায় লাভ হয়েছে কত, 30x, অতএব 1 টাকায় লাভ হয়েছে 30x মাইনাস 100, অতএব পি টাকায় লাভ হয়েছে কত, 30x ইন্টু পি, ঠিক আছে। অতএব পি সমান INR, এই সূত্র আমরা জানি, ওই সূত্র দিয়েও করতে পারো। ক্ষতি, লাভ বা ক্ষতি সমান কি INR, লাভ বা ক্ষতি আই সমান PNR, লাভ বা ক্ষতি আই সমান PNR, ওভাবেও করা যায়। লাভ বা ক্ষতি সমান হচ্ছে আই সমান PNR, তাহলে PN তো এখানে 1, মানে PR, মানে জিনিসপত্রের ক্ষেত্রে PR, সুদ কষার ক্ষেত্রে PNR, আর জিনিসপত্রে যখন লাভ ক্ষতি হয় প্রতিটি জিনিসে একটা জিনিস, তাহলে PR, আই সমান PR। তো আর মানে আবার কি, পার্সেন্ট বাই 100, পি, তাহলে পি হবে পি ইন্টু পার্সেন্ট কত 36, আর ডিভাইড আর এর ক্ষেত্রে পার্সেন্ট বাই 100, মানে এইভাবে করতে হয়। দেখো অথবা ঐকিক নিয়মে আমরা এটা পেলাম যে পি, আমরা এই জিনিস পেয়েছি ঐকিক নিয়মে, এটা তার লাভ হয়েছে এত, তাহলে এটা, তাহলে এইটা হচ্ছে তার কি ক্ষতিতে বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে তার লাভ করলে কি হবে, এই বিক্রয় মূল্যটা হবে, ঠিক আছে। তার লাভ করলে কি হবে, এই বিক্রয় মূল্য, আর ক্ষতি করলে ওই বিক্রয় মূল্য। তাহলে স্বাভাবিকভাবে যদি তখন লাভ হয়, তাহলে এই বিক্রয় মূল্যটা বেশি, তাহলে এইটা হচ্ছে কি বেশি, আর এটা হচ্ছে কি কম। তাহলে মনে করে, মানে মনে করো 3000 টাকায়, 3000 টাকার জিনিসটা ক্ষতি করে এটা বিক্রি হয়েছে কত 2000, মানে 2500 টাকায় সে বিক্রি করছে, আর এখানে সে লাভ করছে কত, মানে এখানে যেহেতু বিক্রি, সে সে মনে করো এটা 3000 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, 3000 টাকায়, তার মানে এখানে সে তার লাভ হয়েছে, আর ওখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। এখন বলছে যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য, অর্থাৎ আগে যে বিক্রি করতো লস করে যে দামে বিক্রি করছে, আর লাভ করে যে দামে বিক্রি করছে, সেই দুই দামের পার্থক্য হচ্ছে 18x, ঠিক আছে। এই যে দেখো, ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যাবে, আর 30%, 36% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাবে। তাহলে আগে যে টাকায় সে বিক্রি করছে তার চেয়ে পরের টাকাটা কতটুকু বেশি, 8x, 18x। তাহলে আমরা এইটা থেকে এটা যদি বাদ দেই, তাহলে পরের যে বিক্রয় মূল্য বেশি, ওইটা থেকে যদি প্রথম বিক্রয় মূল্যটা আমরা বিয়োগ করি, তাহলে সেটা হবে কত, 18x। তাহলে শর্ত মতে পি প্লাস এটা থ্রাইস পি এক্স ডিভাইডেড বাই 100, এইটা এটা পরের বিক্রয় মূল্য, বেশি বিক্রয় মূল্য এটা, আর আগের বিক্রয় মূল্য ছিল কম, সেটা কত, পি মাইনাস পি এক্স ডিভাইডেড বাই 100, এটা কত, 18x। তাহলে এই দুইটার ডিফারেন্স, অর্থাৎ আগে সে যে দামে বিক্রি করছে তার চেয়ে এই দামটা হচ্ছে 18x পরিমাণ বেশি। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, পি এর মান পেয়ে যাব এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিলে কি হয়, পি পি চলে যাবে, তো প্রাইস পি এক্স ডিভাইডেড বাই 100 মাইনাস পি প্লাস পি এক্স ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 18x। তাহলে এখানে পি আর পি কেটে যাবে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে পি এক্স বাই, তাহলে 3টা, এখানে আছে 4টা, তাহলে 4px ডিভাইড বাই 100 হবে, মানে px ডিভাইডেড বাই 100, এখানে কয়টা আছে, 3টা, আর এখানে px ডিভাইডেড বাই 100 আছে একটা, মানে এই পুরোটাকে যদি আমরা y হিসেবে ধরি, তাহলে এখানে কি হবে, মনে করো 3y, আর এটা কি y, তাহলে হবে কি 4y, তাহলে 4 ইন্টু px বাই 100। তাহলে এগুলো কৌশলগুলো শিখতে হবে সব সময়, যে আমরা ওই যে ছোট বাচ্চার মতো সবসময় ভগ্নাংশের কি করবো, লসাগু করবো, যোগ করবো, সবসময় ওগুলো করার দরকার নাই, মাঝে মাঝে এসব
টেকনিকও কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো দেখো তো যেটা বুঝাইলাম এটা যদি বুঝে থাকো তাহলে টেকনিকগুলো কী করতে পারছো, মনে মনে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে পি এর মান বের করব। তো পি সমান কী হবে, আমরা নিচে আচ্ছা 18x উপরে যা থাকে তা একা উপরেই থাকে, ওটা উপরে আছে। আর নিচের 100 এইদিকে গিয়ে কী হবে, উপরে হবে। আর 4x এখানে এসে নিচে হবে, 4x এখানে এসে নিচে হবে। তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে এখানে 4 25-এ 100 হবে। তো 25 আর 18 গুণ করলে 400 কত হবে, তাহলে এখানে 18 আর 25 গুণ করলে যদি এখানে 20 হতো তাহলে 20 আর 25 গুণ করলে 4000 হইতো, কিন্তু এখানে 2টা 25 কম আছে তাহলে 4050, মানে 500 কম, 50 কম হবে, তাহলে 3550 হবে। তাহলে কত হবে, 3550, ঠিক আছে। তাহলে এটার উত্তর কত, ও সরি 400, 3000 না, আমার এখানে ভুল হয়েছে। তো হ্যাঁ, যদি এখানে 20 হতো তাহলে এখানে যদি 20 হতো তাহলে 400 হইতো, যদি কি হইতো এখানে 20 যদি হইতো তাহলে 25 25 50 400 হইতো, তাহলে এখানে 20 নেই 18 আছে, 2টা 25 কম আছে, তাহলে হবে কত 350। তাহলে তার ক্রয় মূল্য কত, 350 টাকায় সে এটা কিনেছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি তার লাভ। তাহলে আমরা অন্যভাবে অঙ্কটা করতে পারি, শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। কীভাবে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি দেখো, আচ্ছা একটা জিনিস সে ক্ষতি করছে, আচ্ছা ধরে নাও ক্ষতি করছে এ টাকা আর কিনেছিল কত পি টাকায়, ঠিক আছে। তাহলে প্রথমে তাহলে তার ক্ষতিতে বিক্রয় মূল্য কত এ, আর পরে যখন তার লাভ হয়েছে, লাভ যত লাভ হোক, মনে করো পরে বি পরিমাণ সে লাভ করছে, ঠিক আছে। তাহলে এখানে তো পি পি দুইটাই সমান, তাহলে এই যে এই দুই বিক্রয় মূল্যের যে ডিফারেন্স 18x দিয়েছে সেটা মূলত কি আসলে তার আগের ক্ষতি এবং পরের লাভ, এই দুইটার পার্থক্য, আগের ক্ষতি এবং পরের লাভ, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কত 18। তাহলে আগে যে সে ক্ষতি করছিল প্লাস এখন করলো কি লাভ, এই দুইটা যোগ করে তার অতিরিক্ত মূল্য হবে। যারা দোকানদার তারা এগুলো খুব সহজে বুঝতে পারবো, বা দোকানে থাকার দ্বারা অভ্যাস আছে। তাহলে আগে সে এ টাকা ক্ষতি করে বিক্রি করছে, আর পরে সে বি টাকা লাভ করলো, তাহলে আগেরটার চেয়ে পরেরটা কত টাকা বেশি হবে। ওখানে যে লাভ করলো সেটা, ওখানে যে ক্ষতি ছিল সেটা পোষাইলো, সেটা তো পোষাইলো, মানে আগে যে ক্ষতি ছিল সেটা তাকে পোষাইতে হইলো, পরে আবার এক্সট্রা কি করলো সে লাভ করলো, তার মানে মোট কতটুকু বেরোলো, ওখানকার ক্ষতি যোগ এখানকার লাভ সমান কত, ওই যে দুই বিক্রয় মূল্যের ডিফারেন্স, ঠিক আছে। এইভাবেও তোমরা কি করতে পারো, ইজিলি বের করতে পারো। তাহলে এখানে ইকুয়েশনটা কি হবে, সহজে তৈরি হয়ে যাবে। তাহলে আগে কত ছিল এক্স পি টাকা যদি হয়, তাহলে তার যদি পি টাকা হয় তাহলে পি টাকায় এক্স পার্সেন্ট ক্ষতিতে তার ক্ষতি কত, পি এক্স ডিভাইডেড বাই 100। আর থ্রাইজ এক্সের লাভ কত, তাহলে থ্রাইজ পি ইন্টু থ্রাইজ এক্স ডিভাইডেড বাই কি 100। এই দুইটার যোগফল হবে কত 18x। তাহলে কি এটা কি হলো, শর্টকাটে কি ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ দুই আগে যে লস করছে আর ওইটাকে তো কাটাইছে, ওটাকে ওভারকাম করে আরও সে উল্টা লাভ করছে, তাহলে আগের লস পরের লাভ দুইটাই মিলে তাকে কত দামে বিক্রি করতে বেশি, তাকে এত টাকা কি দামে বেশি বিক্রি করতে হয়েছে। অথবা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, একটা জিনিস সে কি করছে, একটা জিনিস কেউ 500 টাকায় কি বাজার থেকে কিনে নিয়ে আসছে, দুইটা জিনিস 500 500 দিয়ে কিনে নিয়ে আসছে, সে হিসাব করছে সে প্রত্যেক পিসে 20 টাকা লাভ করবে, প্রতি পিসে কি করবে সে 20 টাকা করে লাভ করবে 40, ঠিক আছে। একটাই কিনেছে 500, কিন্তু কোনো কারণে একটা সে 440 টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে, কিন্তু তাকে তো কি 40 টাকা লাভ করতে হবে, তাহলে তাকে কি করতে হবে, এখন পরেরটা 500 টাকায় বিক্রি করলে চলবে, পরেরটা 500 টাকায়, পরেরটা যদি সে 520 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ করে, তাহলে হবে না, তা তো মোট 40 টাকা লাভ করতে হবে। তাহলে প্রথমটাতে তার যে 20 টাকা লস হয়েছে সেটাকে তুলতে হবে, তাহলে 20 টাকা ওখানে কি করতে হবে এক্সট্রা নিতে হবে। পরে আবার কি, পরে এবার যদি সে 20% লাভ করতে হবে তাহলে কি করতে হবে, পরে ওখানে 20 টাকা তুলতে হবে, পরে আবার তাকে কি করতে হবে এটাতে 20 টাকা লাভ করতে হবে, তাহলে 20 প্লাস 20, তার মানে কি 40 টাকায় 480, এবার তাকে কি করতে হবে 20 টাকা লাভ করতে হলে এই 480 থেকে তাকে কি করতে হবে 500 নিয়ে যেতে হবে, তারপর আবার কি করতে হবে এক্সট্রা 20 টাকা
লাভ করতে হবে। তাহলে মোট দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত? 20 20 40, ঠিক আছে। অর্থাৎ 480 টাকায় বিক্রি না করে তাকে 480 টাকায় বিক্রি করতে 20 টাকা লস হচ্ছে। তাহলে 20 টাকা লাভের জন্য তাকে 480 বিক্রিতে না করে 500 বিক্রি করে 520-এ বিক্রি করতে হবে। অর্থাৎ মোট 20 20 40 টাকা কি করতে হবে? এবার বেশি নিতে হবে। তাহলেই তার কি হবে? আগের মূল্যের চেয়ে পরের মূল্য মানে লাভ হবে। দুই ক্ষেত্রে তো পরের বিক্রিতে তার কি হবে? লাভ থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা করব 24 নম্বর অঙ্ক। 24-এ কি আছে? একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এটা তো পানির মতো অঙ্ক। ক্রয় মূল্য যদি পি হয়, ক্রয় মূল্য তার কি? পি ধরি, ক্রয় মূল্য হচ্ছে কি পি। সে যদি 11 টাকায় বিক্রি করে তাহলে 10% লাভ হয়, তাহলে পি টাকা ধরি, তাহলে ধরি ক্রয় মূল্য পি, তাহলে ধরি ক্রয় মূল্য পি, তাহলে 10% লাভে 10% লাভে তার বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রয় মূল্য হবে, তার দাম কি? পি প্লাস পি এর 10% লাভ, তাহলে 10p ডিভাইডেড বাই কি? 100। তাহলে যে কোনো জিনিসের পার্সেন্টেজ বের করলে হইতে হয় পি এর 10%। পি এর যে কোনো জিনিসের 10%, অর্থাৎ যে কোনো একটা এর b%, এর b% মানে হচ্ছে এ গুণন বি বাই 100, অথবা এর b% মানে উপরে এ আর বি গুণ নিচে কি 100। সহজ কথা, যে কোনো একটা জিনিসের পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে কত? এটা মনে রাখতে হবে। এর b% মানে হচ্ছে এ বি বাই 100। একইভাবে তার দাম ছিল ক্রয় মূল্য পি, তা পি এর 10% লাভ করছে, তাহলে 10 গুণন পি ডিভাইডেড বাই 100, এটা তার লাভ। এটা কি তার লাভ? 10% লাভ। কিন্তু বিক্রয় মূল্য কত হবে? তার সাথে আবার ক্রয় মূল্য যোগ করে দিতে হবে। শুধু লাভের দামে বিক্রি করলে তো আর হবে না, লাভের সাথে কি তার ক্রয় মূল্য ধরে টোটাল বিক্রয় মূল্য হবে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এইটার দাম এইটাই দেওয়া আছে কত? 11। তাহলে শর্ত মতে এটা হচ্ছে ধরি ক্রয় মূল্য। তাহলে শর্ত মতে পি প্লাস 10p ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু কত? 11, ঠিক আছে। তো এই অঙ্কগুলো ভেঙেও কিন্তু করা যায়, কিন্তু এখানে যদি অ্যালজেব্রিক ইকুয়েশন ইউজ করে অঙ্কগুলো করতে হবে, তো এই জন্য আমরা কি করতেছি, এইভাবে ভেঙে মানে অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে করতেছি। তাহলে অথবা এখানে আমরা যদি কি করি, লসাগু করি, যোগ করি, তাহলে এখানে কত হবে? 100p হবে, মানে নিচে 100 লসাগু, তাহলে এখানে হবে 100p প্লাস 10p ইজ ইকুয়াল টু 11। এখন 100 লসাগু, এগুলো আর ভগ্নাংশের অঙ্ক বারবার বোঝাচ্ছি না আমি। এবার 100p প্লাস 10p ইজ ইকুয়াল টু আর গুণ যদি আমরা করি, তাহলে আর গুণ করলে হবে 100 গুণন 11, অথবা এখানে কত 110p হবে, তাহলে এটা এইদিকে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 110p এখানে প্রথমে ছিল, তো ওইটাকে এদিকে আমি কি করব? ভাগ করে দেবো। এদিকে কি করবো? সেটাকে আমি ভাগ করে দেব। তাহলে ভাগ করে দিলে এখানে আর কি এটা থাকবে না, তোমরা চাইলে এখানে একটা লাইন এক্সট্রা লিখতে পারো, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা এটাকে ভাগ করলে যা হবে সেটাই হবে আমাদেরকে অ্যান্সার, ঠিক আছে। এটা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো আচ্ছা দেখো, এখানে যদি আমরা ভাগ করি তাহলে হবে কত? এই 0 0 কাটা যাবে, আর 11 আর 11 কেটে যাবে, তাহলে থাকবে কত? 10। অর্থাৎ কলমের ক্রয় মূল্য কত ছিল? 10 টাকা ছিল, ঠিক আছে। তো এটা খুব ইজি অঙ্ক, তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা করব 25 নম্বর অঙ্ক। তো 25 নম্বর অঙ্ক কি আছে দেখো। 25 নম্বর অঙ্কে আছে এই যে 25, ঠিক আছে। তো 25 যদি আমরা করি, এখানে আছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। তাহলে খাতাটার ক্রয় মূল্য কত? খাতাটার ক্রয় মূল্য কত? তাহলে আমরা করি একইভাবে, এগুলো অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে হবে সেটাকে আমরা ধরে নেব। মনে করি ক্রয় মূল্য, খাতাটির ক্রয় মূল্য কত? পি টাকা ধরি। কত টাকা? পি টাকা
তাহলে 36 টাকায় যদি বিক্রি করে তাহলে যত ক্ষতি হবে, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। তাহলে 36 টাকায় বিক্রি করলে ক্ষতি কত? তাহলে প্রথমে ক্ষতি কত? তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষতি, তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে তার ক্ষতি কত? পি মাইনাস 36, কারণ পি টাকায় সে কিনেছে আর বিক্রি করছে 36 টাকায়, তাতে তার ক্ষতি হয়েছে, মানে ওরা বলে দিয়েছে যে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত? পি মাইনাস 36, ঠিক আছে, পি যেহেতু 36 চেয়ে বড়। আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে 72 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? কিনছে কত? কিনছে কত? পি টাকায়, আর বিক্রি করলো 72 টাকা, তাতে তার লাভ হয়েছে যেহেতু বলে দিচ্ছে, তার মানে এবার 72 থেকে পি বাদ দিতে হবে। কারণ পিটা এই দুইজনের কত? মাঝামাঝি, ঠিক আছে। তাহলে এই দুইজনের মাঝামাঝি, তাহলে পি মাইনাস 36 ক্ষতি হবে, তখন ওখানে কি ক্ষতি করেছে, তার মানে 36টা কি হবে? পি এর চেয়ে ছোট হবে। 36টা কি হবে? পি এর চেয়ে ছোট হবে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আর এখানে যেহেতু 72 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি ওখানে এটা কি হবে? 72 36-এর চেয়ে কি বড়। তাহলে এখানে লাভ হবে কত? 72 মাইনাস পি। এবং এখানে ওরা বলছে যে যে লাভটা হবে সেটা হচ্ছে ক্ষতির কি দ্বিগুণ, অর্থাৎ লাভ যে ক্ষতিটা হইতো, এখানে যে ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে কি ক্ষতি, এই ক্ষতিটা এখানে যে এই 36 টাকায় বিক্রি করে তার যে এই ক্ষতিটা হয়েছে, আর 72 টাকায় বিক্রি করে তার যে লাভটা হয়েছে, সেটা এই লাভের পরিমাণটা ক্ষতির পরিমাণের দ্বিগুণ। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারবো? 72 মাইনাস পি ইজ ইকুয়াল টু 2 গুণন কি পি মাইনাস 36। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্ত মতে। শর্ত মতে তার যে লাভটা, পরের লাভটা প্রথম ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কত? 2 গুণ হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করতে পারবো? পি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে 72 মাইনাস পি ইজ ইকুয়াল টু ওয়াইস পি মাইনাস 72, ঠিক আছে। তাহলে আমরা কি করি? পিটাকে ওই দিকে নিয়ে যাই আর 72কে এই দিকে নিয়ে আসি, তাহলে হবে কি রাইস পি ইজ ইকুয়াল টু 72 প্লাস 72। তাহলে আমরা কি করলাম? এই মাইনাসটাকে 2sp এর কাছে নিয়ে আসছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর মাইনাস 72কে প্লাস 72 নিচে কাছে নিয়ে আসি। তাহলে পি সমান হবে 72 যোগ 72, তাহলে 72 আর 72 যোগ করলে কত হবে? 70 70 140 হয়, আর 2 2 4, তাহলে কত হবে? 144, ঠিক আছে। 144, 70 70 কত? 140, আর এখানে হবে 3। তো এখানে ভাগ করা যাবে, ভাগ করলে হবে কত? 3 আর 4 12, 3 8 24, ঠিক আছে, 48। তাহলে পি আছে কত? 48। তাহলে জিনিসের দাম কত ছিল? 48 টাকা ছিল, ঠিক আছে। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ওই জিনিসের দাম ছিল 48 টাকা, ঠিক আছে, বুঝতে পারছো? তো এর পরের অঙ্ক দেখো, 26 নম্বর অঙ্কে কি আছে দেখো, যে একই মুনাফার হারে 400 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? আচ্ছা, এই অঙ্ক করার আগে কিছু মুনাফা এসব সুদের হিসাব শিখতে হবে একটুখানি। তো আগের মতোই যে মুনাফার হার যদি কি হয়, মুনাফার হার মনে করো, R%, তার মানে 100 টাকায় মুনাফা দেয় কত? R%। তাহলে যদি আসল যদি হয় কত? পি টাকা, আসল যদি কি হয়? পি হয়, তাহলে মুনাফা তাহলে তাহলে এন বছর পর, আসল পি হলে এন বছর পর মুনাফা কত হবে? এন বছর পর মুনাফা কত হবে? আচ্ছা, মুনাফা কত? তাহলে আমরা আগে কি করি? এন বছর পরের হিসাব আগে আমরা 1 বছরের হিসাব করি। তাহলে আমরা একটু আগেই শিখলাম, তাহলে 1 বছর পর পি টাকার R% মুনাফা দিবে। তাহলে পি এর R%, কয় বছরে? আমরা 1 বছরের জন্য হিসাব করতেছি, ঠিক আছে। 1 বছরে কি হয়? পি এর R% সমান কি? একটু আগে শিখলাম পি আর বাই 100, তাই না? এটাই তো শিখলাম। পি এর R% মানে হচ্ছে পি গুণন R/100, এটা 1 বছরে। এটা এন বছর যদি হয় তাহলে এটার সাথে আবার কি হবে? এন গুণ হয়ে যাবে, এটা গুণন কি হবে? এন হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি
পি এন আর। তাহলে এন এইটাই হচ্ছে তোমার মুনাফার সূত্র। এন বছর সময়ে অর্থাৎ মুনাফার হার যদি হয় R%, পি যদি হয় আসল, আর এন সময় পর অর্থাৎ এন বছর পর মুনাফা হবে কি আই সমান পি এন আর। আশা করি তোমরা কি এটা বুঝতে পেরেছো। এখন তাহলে আসল কত হবে? মুনাফা প্লাস আসল, এটাকে একসাথে মুনাফা আসল বলে বা মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল এ সমান হবে কত? পি প্লাস পি এন আর সমান, এখানে পি কমন নিলে 1 প্লাস কি হবে আর এন বা এন আর, এটা তাহলে এটাতে মুনাফা আসল। ঠিক আছে। এখন আর এটা আছে সরল মুনাফার ক্ষেত্রে, এটা কি সরল। তাহলে আমরা যে হিসাবটা করলাম এটা কার জন্য? পুরো হিসাবটাই হলো আমাদের কার জন্য? সরলের জন্য। এটা কার জন্য? সরলের জন্য। এবার যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, চক্রবৃদ্ধি হারে কি? চক্রবৃদ্ধি হারে যদি তোমার মুনাফা হয় তাহলে কিন্তু কি হবে? চক্রবৃদ্ধি হারে মুনাফা মানে সুদের সুদ, মানে মহাসুদ খরচে আর কি। সুদেরও সুদ, ঠিক আছে, সুদেরও সুদ। খুলে আসলের উপর সুদ না, কিসের উপর? যে সুদ হলো, মানে অর্থাৎ বিষয়টা এরকম যদি খেয়াল করি বলো, মনে করো যে পি টাকা, মনে করো এই যে এরকম 100 টাকা ব্যাংকে রেখেছে, 1 বছর পর তার কি হয়েছে 10 টাকা সুদ দিয়েছে, তাহলে মোট হইলো কত? 110 প্রথম বছর পর। এটা হচ্ছে প্রথম বছর, তাহলে প্রথম বছর পর হলে তার কত? 110। এরপর দ্বিতীয় বছর টাকা সে তোলে নাই ব্যাংক থেকে, তাহলে দ্বিতীয় বছর পর সে সুদ কত পাবে? সুদ কত পাবে? 100 টাকা পাবে না, 100 টাকার জন্য তো 10 টাকা পাবেই। কিন্তু ওই যে ওর যে 100 টাকাতে সে প্রথম বছর পর তো তার কত হয়েছে? 10 টাকাতে সুদ হয়েছে, ওই সুদের 10 টাকা তো পরের 1 বছর কি তার ব্যাংকে ছিল, তাহলে ওই 10 টাকারও সুদ খাবে সে। তাহলে ওই 10 টাকার জন্য আবার কি 1 সমান হলো 11 টাকা। এবার তার কি হলো 11, তাহলে পরের বছর পর তাহলে মোট টাকা হলো কত? 111। তাহলে তার দ্বিতীয় বছর পর সে আবার সুদ খাবে। সেই সুদ কত? ওই 100 টাকার জন্য খাবে কত? তাহলে 100 টাকার জন্য 100 টাকার জন্য কত হবে? 10 টাকা হবে। আর এবার যে 11 টাকা, ওই 11 টাকার জন্য আবার কি হবে? 1.1 হবে। তাহলে মোট কত হলো? 111.1। তাহলে এইরকম করে সুদের সুদ তার সুদ তার সুদ খাইতে 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 সে কি করবে? বিশাল বড় ভরিয়ালা হয়ে যাবে। ঠিক আছে। তো এই যে মহাসুদখোর, চক্রবৃদ্ধি হারে সুদখোর, তো এই সুদখোরের সূত্র কি হবে? এটার মতো করে হবে না, একটুখানি আলাদা। তো এটা সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার জন্য কোনো সূত্র নাই, চক্রবৃদ্ধি আসলের সূত্র আছে, ওটাটি আমি তাহলে চক্রবৃদ্ধি আসলের সূত্র আছে, চক্রবৃদ্ধি মুনাফার কোনো সূত্র নাই। যে সুদ খাইতে 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 একটা নির্দিষ্ট বছর পর তার চক্রবৃদ্ধি আসল কত হবে, অর্থাৎ সুদের সুদ সুদের সুদ, সেটা হবে পি ইন্টু ওই যে ওই সূত্রটাই 1 প্লাস এন। এখানে আর এন লিখি তাহলে সুবিধা হবে। তাহলে মনে করো এখানে কি আছে? এন আর, তাহলে এন এর সাথে আর সময়টা গুণ হয়েছে, কিন্তু এখানে গুণ না হয়ে সে যেহেতু একটু বেশি সুদ খাবে এই জন্য পাওয়ার হয়ে যাবে, সুদেরও সুদ দিবে, এই জন্য কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কী হবে? চক্রবৃদ্ধি হারে বাড়বে। ঠিক আছে। তাহলে গুণ না হয়ে কী হবে? আরটা এনের সাথে গুণ না হয় আরটা কী হয়ে যাবে? 1 প্লাস এনের উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি আসল। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে বের হবে? চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি পাওয়া যাবে না। তাহলে এই যে চক্রবৃদ্ধি আসল, মানে এখানে আসলও আছে সুদও আছে, তাহলে এই সুদের থেকে সুদ আসল একসাথে আছে, ওইখান থেকে আসল যে পি সেটা যদি বাদ দিয়ে দেই তখন মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো কি পি ইন্টু 1 মাইনাস এন পাওয়ার এন মাইনাস কি 1। তাহলে এইটা অথবা এই ঝামেলায় না গিয়ে, এটা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এত কিছু না করে সি আগে বের করে নিতে হবে, তারপর সি থেকে কি করতে হবে? পি বাদ দিয়ে মুনাফা বের করতে হবে। ঠিক আছে। এটাই হচ্ছে কি নিয়ম, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস এন পাওয়ার আর মাইনাস কি পি। তো এইভাবে সি বের করে তারপর পি বিয়োগ করতে মুনাফা বের করা যাবে। তাহলে এখানে সূত্রগুলো কি হলো ভালো করে খেয়াল করে দেখো। সরল মুনাফার ক্ষেত্রে শুধু মুনাফা বের করার সূত্র আছে,
সেই মুনাফার সাথে আসল যদি আমরা যোগ করি তাহলে এ সমান কি পাবো, পি প্লাস আই। তাহলে আলাদাভাবে আই বের করে মানে মুনাফা বের করে তার সাথে আসল যোগ করে মুনাফা আসল একসাথে পাওয়া যাবে। অথবা এইটা থেকে একটা সূত্র বের করে সরাসরি মুনাফা আসল এই সূত্র দিয়ে কি করা যাবে, বের করা যাবে, মান বসিয়ে করছে। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি করতে হবে, সরাসরি মুনাফা বের করা যাবে না। ওখানে যেমন আই সমান পি এন আর ছিল, এখানে আই এর জন্য কোনো সূত্র নাই। এই জন্য এখানে সরাসরি মুনাফা আসলটা একসাথে বের হবে, যেটা সূত্র হচ্ছে এইটা। তাহলে মুনাফা বের করার জন্য ওখান থেকে পি বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদেরকে চক্রবৃদ্ধি এবং মুনাফার অঙ্কের কি, আমি যেটা চক্রবৃদ্ধি হারের মুনাফা এবং জেনারেল মুনাফার মধ্যে কি ডিফারেন্স এবং সূত্রগুলো আমি দেখালাম। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। অঙ্কে চলে গেলে কি হবে দেখো, কি আছে, একই হারে মানে মুনাফার হার একই, সেটা আমরা মনে করি কত আর। তাহলে যেহেতু একই হার, মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা সবার আগে ওটা ধরে নেব, তাহলে আগে আমরা কি করি, মনে করি মুনাফার হার, সুদ হয়ে গেল মুনাফা আর কি, যাই হোক সুন্দর শোনাই কিন্তু জিনিস একই। তাহলে মুনাফার হার সমান আর পার্সেন্ট, কত আর পার্সেন্ট বলছে হার। তাহলে একই হার মানে কি, এখানে দুইটা ঘটনা আছে। 300 টাকা একজন রেখে 4 বছর পর মুনাফা বের করছে, আর একজন 400 টাকা রেখে 5 বছর পর সরল মুনাফা বের করছে, আর দুইটাই মিলে হয়েছে কত 128। ঠিক আছে, মুনাফার হার এত আর আসল তো কত দেওয়া আছে, হার এত। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে আমরা কি লিখব, প্রথম ক্ষেত্রে আই সমান কি পি এন আর। তাহলে প্রথম ক্ষেত্রে পি এর মান কত 300, আর এর মান কত 4 বছর, আর এন এর মান 4 বছর, আর তো আর পার্সেন্ট। ঠিক আছে, তাই সমান পি এন আর মানে এই আর মানে কিন্তু মানে মূলত শুধুটা পি এন আর না লিখে পি এন আর ডিভাইডেড বাই 100 লেখাটাই সবচেয়ে বেটার। ঠিক আছে, আই সমান পি এন আর মানে কিন্তু আর মাইনাস 100। ঠিক আছে, এটাই ভালো, আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে তখন আর এখানে ঝামেলা করতে হচ্ছে না, আর পার্সেন্ট সমান আর মাইনাস 100, তখন আর লেখা লাগবে না। চলো, আর তখন পার্সেন্টেজ যেটা আছে সেটাই আমরা লিখতে পারবো। ঠিক আছে, পি এন আর। তাহলে পি এর মান কত 300, এন এর মান কত 4 ডিভাইডেড বাই কত 100, আর আর তো আছেই। এবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে একইভাবে আমি আর ওগুলো লিখতেছি না। দ্বিতীয় ক্ষেত্রে এটা I1, দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান কি হবে পি এন আর, মানে এবার কত 400, এন এর মান 5 বছর, আর মুনাফার হার সেম ছিল বলছে ওরা, ডিভাইডেড বাই 100। তাহলে এই দুইটা মিলে কত I1 এবং I2 মিলে কত 128। তাহলে শর্ত মতে দেওয়া আছে I1 প্লাস I2 সমান কত 128, অর্থাৎ দুই ক্ষেত্রেই মুনাফা যোগ করে হবে কত 128। তাহলে মোট এই যে তাহলে 300 টাকা 4 বছরের সরল মুনাফা, 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে কত, একত্রে হচ্ছে 128। ঠিক আছে, একত্রে কত 128, বুঝতে পারছো? তাহলে I1 এবং I2 মিলে কি হবে 128 হবে। তো তোমরা চাইলে এগুলো উপরের কিচ্ছু না লিখে সরাসরি কি করতে পারো, তাহলে 300 গুণন 400 টাকা, 300 টাকার কয় বছর ছিল, 300 টাকার 4 বছর আর 400 টাকার 5 বছর। হ্যাঁ, তাহলে 300 টাকার 4 বছর ইন্টু আর ডিভাইড বাই কত 100 প্লাস 400 টাকার 5 বছর ইন্টু আর ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু কত 128। সরাসরি যারা বুঝো তারা সরাসরি এই লাইন লিখলেও হবে অঙ্কে। তো এখন আমরা কি করব, এই অঙ্ক করে ফেলবো। নিচে যেহেতু নিচে 100 আছে, তাহলে উপরে আগে হিসাব করি। এখানে কত হচ্ছে 3 আছে 1200, 300 আর 12, 3 আছে 12, 1200 আর প্লাস 4 5 20, অর্থাৎ 2000 আর 2000 তো না 200 আর 400 গুণন 5 4 5 20, 2000 আর, হ্যাঁ 2000 আর নিচে 100ই হবে, তার কারণ দুইটারই হর সেম, দুইটারই হর যেহেতু সেম, হর সেম হইলে জাস্ট উপরের গুলো যোগ করে দিলেই হবে, এত ঝামেলা করা লাগবে না। হর সেম হইলে জাস্ট উপরের গুলো যোগ। ঠিক আছে, এরপর এটা গুণ যদি করি 1200, 2000 আর 1200 মিলে হয় 3200, তাহলে 3200 আর হবে, আর কি হবে তাহলে দেখো 3200 আর সমান 3200 আর ডিভাইডেড বাই 100 সমান হবে 128, অথবা
3200 আর ইজ ইকুয়াল টু 128 আর 100 গুণ করলে 128-এর পর 2টা শূন্য হবে, ঠিক আছে। অথবা আর ইজ ইকুয়াল টু হবে 128 ডিভাইডেড বাই কত 3200, ঠিক আছে। তো এটা যদি হয় তাহলে এখন আমরা এখানে হিসাব করবো, তাহলে 0 কাটা, ঠিক আছে। আর এখানে যদি আমরা এখানে ভাগ করলে যা হবে তাই ভাগ করব আমরা 128কে কি দিয়ে 32 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হয় 4, ঠিক আছে 4, অর্থাৎ তাহলে আর এর মান হলো কত 4। এখন এই যে আর এর মান আসলো এটা কিন্তু সরাসরি পার্সেন্টেজেই, এটা কিসে আসছে আর এর মান, তাহলে আর এর মান 4%, ঠিক আছে। সরাসরি এখানে এটা আমাদের পার্সেন্টেজে অ্যান্সারটা চলে আসছে, তাহলে আমরা বলতে পারবো কি আর এর মান 4%। তাহলে মুনাফার হার কত আসছে 4%, ঠিক আছে। তো এই গেল এই অঙ্ক। তো এরপর দেখো 27 নম্বর অঙ্ক কি আছে, 4% হার মুনাফায় কোনো টাকার 12 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1। তাহলে মূলধন কত? তাহলে আমরা জানি যে সরল মুনাফা, তাহলে আমরা সরল মুনাফা সরাসরি বের করি, একটু আগে আমরা পড়লাম। তাহলে সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই কত 100। এখানে আর এর মান আমরা সরাসরি কি 4% লিখে দেবো, আর এর মান 4 ধরবো। তাহলে এখানে কত হবে, মূলধনটা কত আমরা জানি না, মনে করি প্রথমে লিখে নিতে হবে যে মনে করি মূলধন কত পি। তাহলে ধরি মূলধন পি, এটা উপরে লিখে নিতে হবে, ধরি মূলধন হচ্ছে কত পি, ধরি মূলধন কত পি। আচ্ছা ঠিক আছে, মূলধন যদি পি হয় তাহলে এটা হবে। তাহলে এখানে আমরা এন এর মান আই এর মান বসাই দেই, তাহলে আই 1 ধরে নেই, এটা সরল মুনাফা যেহেতু। তো আই সমান কত হবে, মানগুলো আমরা বসিয়ে দিই। তো পি ইন্টু এন এর মান কত 2 বছর, আর আর এর মান কত 4 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই, হ্যাঁ এটা, তাহলে কত 4 দুগুণে 8, তাহলে 4 এখানে হিসাব করলে কত হবে পি ডিভাইডেড বাই টোয়াইস পি ডিভাইডেড বাই 25, টোয়াইস পি ডিভাইডেড বাই 25, এটা হচ্ছে আই এর মান। তাহলে আই এর একটা কি পেলাম আমরা এখান থেকে, সরল মুনাফার জন্য আই এর একটা মান পেলাম, এটা হচ্ছে সরল মুনাফার জন্য। এরপর বলছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা, আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কি করতে পারি না, একইবারই বের করতে পারি না। তাহলে চক্রবৃদ্ধি যে আসল আছে সেইটা থেকে কি করতে হবে আমাদের, শুধু আসল বাদ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে এটা হবে কি সি মাইনাস পি, ঠিক আছে। এখন সি এর মান আমরা কি জানি, সি এর মান আমরা জানি পি ইন্টু 1 প্লাস এন টু দি পাওয়ার আর মাইনাস আবার কি পি। তাহলে পি এর মান আমরা জানি না, পি এর মান পি এ থাকলো, আর 1 এর মান কত 1, আর এন এর মান 2 বছর, আর এর মান কত 4%। তাহলে আর এর মান কত 4, আর এখানে হবে কত, সরি এখানে আর পাওয়ার এন, এখানে একটা জিনিস ভুল করছি আমি, এখানে এন প্লাস আর টু দি পাওয়ার কি হবে এন হবে, এন টু দি পাওয়ার আর। তো ওইখানে কি আমি প্রথমে ওইটাই করছিলাম কি, এখানে সূত্র দেখালাম, হ্যাঁ ওইখানেও সেমভাবেই আমি একই কাজ করছি। এইখানে এন পাওয়ার এখানে হবে আর পাওয়ার এন হবে, ঠিক আছে। তো এইখানে আমি উল্টা লিখেছি, এখানে হবে আর, আর এই জায়গায় হবে এন, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের আর হবে, তাহলে আর এর মান কত 4। এখানে আমরা কি করতে পারি, আর মানে আর বাই 100, আর মানে আর বাই 100, ঠিক আছে। তাহলে 4 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এন এর মান আবার কত 2, এন এর মান কত 2। তাহলে এখান থেকে এই জিনিসটাকে আমরা একটু শর্ট করে ফেলতে পারি। তাহলে পি এখানে হবে 1 প্লাস 0.04 তারপরে স্কোয়ার মাইনাস পি হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1.04 তার উপর কী হবে স্কোয়ার, 1.04 এর উপর স্কোয়ার যদি আমরা করি তাহলে এটা হয় 1.04
0816 পি মাইনাস কি পি। তাহলে এটা থেকে যদি আমরা এই এত পি থেকে যদি এত 1 পি বাদ দেই তাহলে 0.0816 পি হবে শুধু। তাহলে সরল মুনাফা এটা আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে। আর তো এরকম যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা কি করতে পারি, দশমিককেই মানটা বের করে নিতে পারি। 2কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 ভাগ 25, সেক্ষেত্রে এখানে হবে 0.08, তাহলে এটা হবে 0.08 পি আসতেছে, ঠিক আছে। তো এরকমও রাখতে পারি, দশমিক আবার দশমিক নাও করতে পারি। এখন আমাদের দেওয়া আছে দুইটা ডিফারেন্স, তাহলে শর্ত মতে কোনটা এইটা বড়, অর্থাৎ 0.0816 পি মাইনাস 0.08 ইজ ইকুয়াল টু 1, মানে 1 টাকার ডিফারেন্স। দুই সুদের পার্থক্য কত? 1। দুই সুদের পার্থক্য কত? 1, ঠিক আছে। মানে I1 I2 মাইনাস এটা I2 যদি হয় তাহলে I2 মাইনাস I1 সমান 1। তাহলে এখানে যদি আমরা আবার বিয়োগ করি তাহলে 0.0016 পি ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে পি সমান হবে 1 ডিভাইডেড বাই 0.0016, তাহলে 1 ডিভাইডেড বাই 0.0016 এটা সমান হয় 625। এটা হিসাব করলে হয় 625। ক্যালকুলেটরে আমরা টিপলাম 625 টাকা। তাহলে তার এই সুদের মূলধন কত ছিল? মূলধন ছিল 625 টাকা, ঠিক আছে। এখন দেখো 28 নম্বর অঙ্ক করব আমরা। 28 নম্বর অঙ্কে কি আছে দেখো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 660, অর্থাৎ মুনাফা আসল একসাথে মিলে কত? 460 টাকা, একসাথে 460। আর 5 বছরের সরল মুনাফা সহ 600, তাহলে শতকরা মুনাফার হার কত? ঠিক আছে। তো এইখানে একটা জিনিস দেখো, 3 বছরে যে মুনাফা, 3 বছরে মুনাফা আসল কত? 660 টাকা। আর 5 বছরে মুনাফা আসল মিলে হয়েছে কত? 600 টাকা। এই যে এক্সট্রা কত আসলো? 140 টাকা এক্সট্রা আসলো। এই এক্সট্রা 40 টাকা কোত্থেকে আসলো বলো দেখি? এই এক্সট্রা 40 টাকা কি আসলে? 3 বছর থেকে 5 বছর এই 2 বছরের মুনাফা না? আসল তো যা আছে কি তাই থাকবে। তাহলে অতিরিক্ত যেটা হয়েছে, তাহলে প্রথমে একটা এখানে কি ছিল? আসল ছিল এবং মুনাফা ছিল। তাহলে আসল এই পি তো এখানেও আছে, এই পি তো কি সেম পি এখানেও আছে। তাহলে অতিরিক্ত যেটা হইলো সেটা কি আসলে? অতিরিক্ত যে 140 টাকা আসলো, তাহলে 2 বছরে এটা কি তার? 2 বছরের মুনাফা তার 140 টাকা। তাহলে 400 থেকে প্রথম 3 বছরে তার ছিল কি 460 টাকা, পরে 5 বছরে হয়েছে কত? 600 টাকা। তাহলে যেটা বাড়ছে আসল তো আর বাড়ে নাই, তাহলে যেটা অতিরিক্ত 140 টাকা পাইলো এটা কি পাইলো? সেই 2 বছরে মুনাফা পাইছে। তাহলে 2 বছরে মুনাফা পাইছে সে কত? 140 টাকা। তাহলে 2 বছরে যদি এটা সরল মুনাফা যেহেতু, তাহলে 2 বছরে যদি 140 হয় তাহলে 1 বছরে কত? 70। তাহলে 1 বছরে কত পাইছে সে? 70 পাইছে। তাহলে 1 বছরের মোট মুনাফা কত? 70। তাহলে এখান থেকে আমরা কি পাবো? মুনাফার হার পাবো। তার মানে এখানে টোটাল আই এর মান কত হয়েছে? টোটাল আই এর মান 70, 2 বছরের 70। পি আমরা জানি না, পি এর মান দেওয়া আছে কত? তো এখান থেকে পি আবার পাওয়া যাবে। যাই হোক, তো আমি এখানে একটা জিনিস দেখালাম জাস্ট। এখন আমরা যদি এটা কি করি, এটা তো তাহলে এখান থেকে তো আমরা বের করতেই পারবো যে দেখো 2 বছরের মুনাফা কত? 70 টাকা। তাহলে 3 বছরের মুনাফা কত হবে? তাহলে 2 বছরের মুনাফা 2 বছরের মুনাফা কত ছিল? 140। তাহলে 1 বছরের মুনাফা কত হলো? 170। তাহলে 3 বছরের মুনাফা কত হবে? 221। 3 বছরের মুনাফা যদি 221 হয় আর 3 বছরের মুনাফা আসলে একসাথে কত? 460। তাহলে 460 মাইনাস 210 সমান কত হইলো? 250। তাহলে কত হইলো তার আসল কত? তাহলে আসল পি 250 পেয়ে গেলাম আমরা। তাহলে আই সমান কত? তাহলে আই এর মান মনে করো 210। 3 বছরের জন্য হিসাব করবো আমরা। 3 বছরের জন্য আই 210, পি এর মান কত? 250, আর এন এর মান কত? 3। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আর পাবো না? আই সমান পি এন আর। তাহলে আর সমান হবে কি? আই ডিভাইডেড বাই পি এন। ঠিক আছে, এখানে 100 ছিল, এখানে হয়ে যায় 100। ঠিক আছে, তাহলে এইভাবে কি করতে পারবো আমরা? আর এর মান
বের করতে পারবো ইজিলি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করো অঙ্কটা, তাহলে সহজে কি পাবা মানটা পেয়ে যাওয়া। ঠিক আছে, তো এখন এটা যদি হয়, কিন্তু আমরা করব অ্যালজেব্রা হিসাব করে, পাটিগণিত বুঝাইলাম, এখন অ্যালজেব্রা। তাহলে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা করব কি, মনে করি, তাহলে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা সবসময় কি করব, মনে করি মুনাফার হার, মুনাফার হার কত, R%, মুনাফার হার হচ্ছে কত, R%। মুনাফা সহ আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো। তাহলে 3 বছরের জন্য আমরা এ সমান জানি, তাহলে A3, অর্থাৎ 3 বছরের জন্য A3 ইজিক্যাল টু আমরা কি পাবো, আমরা সূত্র জানি, A ইজিক্যাল টু 1 প্লাস NR, NR বা RN, এটা সমান কত, 440। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে P আমরা জানি না, P আমরা কি জানি না, 1 প্লাস N এর মান আমরা জানি, N এর মান হচ্ছে 3, আর R এর মান কত, আমরা আরই রাখি, তাহলে আমরা পার্সেন্টেজেই উত্তরটা পাবো। ঠিক আছে, আমরা আর কে আর এর মতোই রাখি, 100 দিয়ে আমরা ভাগ না করি, তাহলে 460 টাকা, কত, 460 টাকা। তো এটা 1 নং ইকুয়েশন আমাদের থাকলো। এবং তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম শর্ত মতে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো দেখি, একই সবই ঠিক থাকবে, A5 সমান কি হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো তো, আসল ইন্টু 1 প্লাস সময়টা শুধু কি হবে, 5 বছর হবে, আর আরই থাকবে, এটা সমান কত হবে, 600। ঠিক আছে, এটা যদি হয়, এখন আমরা কি করতে পারবো বলো তো, তো আমরা এখানে একটুখানি কৌশল অবলম্বন করতে পারি। প্রথমটা, আচ্ছা এখানে প্রথমটাকে একটু করি, তাহলে আমাদের জন্য ইজি হবে জিনিসটা। আমরা গুণ করে দেই, পি প্লাস থ্রাইস পি আর ইজ ইকুয়াল টু কত, 460। আর পরে আবার আমাদের হবে কত, পি প্লাস 5PR সমান হবে কত, 600। ঠিক আছে, পি প্লাস 5PR সমান হবে কত, 600। তো এখান থেকে একটা থেকে যদি আমরা একটা বিয়োগ করি, তাহলে আমরা কোনটা, এইটা থেকে ওইটা বিয়োগ দেয়, তাহলে উপরেরটা চিহ্নগুলো পরিবর্তন করি। ঠিক আছে, আমরা 2 থেকে এটা চিহ্ন পরিবর্তন করি, তাহলে পি এখানে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে টোয়াইস PR। তাহলে টোয়াইস PR সমান হচ্ছে কত, 140। বিয়োগ করলে এখানে হবে কত, 140 হবে। মানে আমরা এটা থেকে এটা বাদ দিচ্ছি, এটা যদি আমাদের 1 হয় আর এটা যদি 2 হয়, তাহলে আমরা করলাম 2 মাইনাস 1। ঠিক আছে, 2 মাইনাস 1 করছি, এটা লিখে দিতে হবে, নইলে আবার গোলমাল হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে আমরা যে কোনো এখান থেকে আমরা কি করি, আমাদের বের করতে হবে আর এর মান যেহেতু, তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করি। তাহলে পি সমান হবে 70, তাহলে 140 ডিভাইডেড বাই টোয়াইস আর, তাহলে 140 ডিভাইড বাই 70 বাই আর হবে, তাহলে 100 টোয়াইস আর, তাহলে পি সমান হবে কত, 70 ভাগ আর। এই পি এর মান এখানে কথায় আমরা 1 নঙে বসাই দিই, তাহলে পি এর মান আমরা কোথায় বসাবো, তাহলে পি এর মান 1 নঙে বসাই। ঠিক আছে, 1 নঙে বসাই, তাহলে পি এর মান যদি 1 নঙে বসাই, তাহলে 1 নঙে ছিল কি, পি প্লাস প্রাইস পি আর ইজ ইকুয়াল টু কত ছিল, 460। তাহলে পি এর মান আমরা, তাহলে এখানে হবে কত, 70 বাই আর প্লাস 3 ইন্টু 70 ডিভাইডেড বাই আর ইন্টু কি, আর, মানে পি এর মান 70 বাই আর, তাহলে 460 হবে। তাহলে এখানে আর কেটে যাবে, তাহলে এখানে হবে কত, 70 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 460 মাইনাস 3 21, অর্থাৎ 210 কি হবে, নিচে গিয়ে বিয়োগ হবে, 210 নিচে এসে কি হবে, এই ডান দিকে এসে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো 70 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু, এখানে বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করলে হবে 460 থেকে 210 বাদ দিলে 250 হবে, 250।
তাহলে অথবা আর সমান কত হবে 70 ডিভাইডেড বাই 250 ইজ ইকুয়াল টু কত হবে 70কে যদি আমরা 250 দিয়ে ভাগ দেই তাহলে সেটা হয় 0.28। তো এটাকে যদি আমরা পার্সেন্ট করি তাহলে পার্সেন্ট করলে 28%, 100 দিয়ে গুণ করলে 28% হবে। তাহলে কত হবে 28%, 100 দিয়ে গুণ করলে হবে কত 28%। তো আর এর মান 0.0, তাহলে এখানে পার্সেন্টে করলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 28% হবে। তো এটা একটু বেশি ঝামেলা, তারপরও আমরা যেহেতু বীজগণিত করতেছি, বীজগণিতের মধ্যে এটা আছে, আমরা ইকুয়েশন ইউজ করে অঙ্কগুলো করবো। আমরা প্রথমে ইকুয়েশন বানালাম, তারপর সেই ইকুয়েশন সলভ করলাম, ঠিক আছে। ইকুয়েশন বানাতে হবে আর ইকুয়েশন সলভ করতে হবে, এটাই হচ্ছে এই অঙ্কের কি নিয়ম। এবার দেখো 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কে আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে স্ববৃদ্ধি 960 হবে। স্ববৃদ্ধি মানে আছে চক্রবৃদ্ধি, স্ববৃদ্ধি চক্রবৃদ্ধি না, স্ববৃদ্ধি মানে আছে মুনাফা আসল একসাথে মুনাফা আসল কি একসাথে তাহলে মনে করি যে কত টাকা, মনে করি কত টাকা মানেটা আছে আসল, ঠিক আছে, মনে করি আসল মানে কত টাকা বেড়ে গিয়ে অত হবে, তার মানে আসল। তাহলে আসল সমান পি। তাহলে আমরা স্ববৃদ্ধি মূল জানি, তাহলে আমরা জানি স্ববৃদ্ধি মূল, আমরা জানি স্ববৃদ্ধি মূল এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর, বা এর মানটা দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, এটা সমান কত স্ববৃদ্ধি মূল এটা। তাহলে অতএব শর্ত মতে ওগুলো না লিখলেও হয়, সরাসরি শর্ত মতে লিখলেও হয়, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে সরাসরি শর্ত মতে লিখবা পি ইন্টু 1 প্লাস এন আর ইজ ইকুয়াল টু কত 960 দেওয়া আছে। এখন মানগুলো বসিয়ে দাও। পি এর মান থাকবে না, আই এর মান কত 8 টাকা মুনাফা কত টাকা, তাহলে আই তো না 1 প্লাস এন এর মান কত দেওয়া আছে, আর বার্ষিক সত্য 5 টাকা আর 13 বছর, তাহলে এন এর মান হচ্ছে 13, আর আর এর মান কত 5, আর এর মান কত 5/100, তাহলে এখানে সবসময় আর এর মান 100 দিয়ে বসাইতে হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 960, ঠিক আছে। তো আর এর মান সবসময় 100 ভাগ করে বসাতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পি ইজ ইকুয়াল টু এখানে কত হবে দেখো, আমরা আগেই নিয়ে না যাই, আগেই এটা ভাগ করি। তাহলে 1 প্লাস উপরে 65 আর নিচে কি 100, 5 এবং 65, তাহলে এখানে 100, তাহলে 100 প্লাস 65, মানে আমরা যদি লসাগু করে যোগ করি তাহলে কি হবে এরকম হবে। 1 যেহেতু নিচে যেহেতু কিছু নেই, তাহলে 100 দিয়ে 1কে গুণ করে লিখতে হবে, তাহলে এটা হচ্ছে 960। এরপর আমরা ওই দিকে নিয়ে যাব, তাহলে 960 উপরে থাকবে আর নিচের 100, এই যে নিচের 100 এখানে উপরে যাবে, আর এখানে হবে 6500 হবে 6500 নিচে যাবে, ঠিক আছে। 6500 কোথায় যাবে নিচে যাবে, 6500 যাবে নিচে, তখন ওটা উপরে ছিল। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে কত 1 2 1 2, আর 990কে যদি আমরা 65 দিয়ে ভাগ দিই তাহলে এটা আসতেছে কত 15.25। কেমন উত্তর আসলো? আচ্ছা, এখানে অঘটনটা ঘটছে, এইখানে এটা তো আসলে গুণ না, এটা 100 আর 65 কি যোগ করতে হবে, 100 আর 65 কি করতে হবে যোগ করতে হবে, অর্থাৎ এখানে হবে 165, ঠিক আছে, 165 হবে। আমি গুণ করেছি ভুলে, সবই গুণ না, ওটা তো যোগ, তাহলে এটা হবে 100। তো এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা 600 হবে। এটা তোমরা ক্যালকুলেটর টিপে দেখো, ক্যালকুলেটর টিপলে এটা হয় 600 টাকা। কত টাকা হবে 600 টাকা। তো এটা ইজি অঙ্ক। তো এরপরের অঙ্ক দেখো 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক হচ্ছে কি দেওয়া আছে, শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে স্ববৃদ্ধি মূল 1280 টাকা হবে। তো এটা একই অঙ্ক, স্ববৃদ্ধি মূল, তাহলে এ সমান ওইটা, তাহলে আমরা লিখতে পারবো
পি ইন্টু 1 প্লাস এন আর ইজ ইকুয়াল টু 1280। সেম প্রসেসেই অঙ্ক। তাহলে পি বের করতে হবে, কত টাকা মানে পি। তাহলে পি সমান সেমভাবেই করবা 1 প্লাস 12 ইন্টু এনের মান কত 5 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু 1280। ঠিক আছে, 1 প্লাস, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু এখানে কত হবে 100, নিচে হবে 100 যোগ 5 12 60 সমান 1280। এই ক্যালকুলেশন তোমাদের বোঝার কথা এতদিনে। উপরে গুণ করলে 5 12 60 হয়, মানে এখানে 1 প্লাস 60 ডিভাইডেড বাই কত 100। লসাগু যদি আমরা 100 নেই, তাহলে এখানে তো কিছু নাই, তাহলে না থাকলে ওইটা দিয়ে 100কে গুণ করতে হয়। 100কে এখানে যদি 2 থাকতো 2 দিয়ে 100কে গুণ দিত, 3 থাকলে 3 দিয়ে 100কে গুণ দিত, নিচে কিছু নাই মানে। তাহলে 100 যোগ, আর এখানে 100কে 100 দিয়ে ভাগ দিলে 1 হবে, 1 আর 60 গুণ করলে 60, তাহলে এটা। তাহলে এবার পি ইজ ইকুয়াল টু হবে কত, আমরা জানি যে এই নিচের সংখ্যা উপরে যায়, তাহলে 1280 গুণন কি 100, আর এখানে যোগ করে হবে 160, উপরে 160 আসবে নিচে। তাহলে এটা কাটাকাটি করে ভাগ করলে তোমাদের হবে কত 800 হবে। এটা হবে কত 800। ঠিক আছে, এটা কেটে যাবে, এই যে 6 আর এটা 8 দিয়ে করলে এরকম হবে। ঠিক আছে, এটা হবে কত 8। দেখো 6 8 48 আর 8, 6 6 4 12, তাহলে 8-এর পর একটা শূন্য দুইটা শূন্য, তাহলে হচ্ছে 800, মানে এটা 80 হবে আর কি। তো এই ছিল তোমাদের 29 নম্বর অঙ্ক। এরপর যদি আমরা কত করি 30 নম্বর অঙ্ক করি, তাহলে 30 নম্বর অঙ্ক হচ্ছে, এরপর দেখো 31 নম্বর অঙ্ক। 30 আমরা করলাম, এবার হবে কত 31। তাহলে 31 নম্বর অঙ্ক কত হবে দেখো, বলছে যে 5% হার মুনাফায়, তাহলে মুনাফার হার কত 5%, 800 টাকা। 800 টাকা মানে আসল কত 800 টাকা। তাহলে এটা পি এর মান, এটা হচ্ছে কি পি এর মান, আর 3 বছর এটা হচ্ছে এন এর মান, আর এটা হচ্ছে আর এর মান কত 5/100। ঠিক আছে, 5/100। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো এখানে সরাসরি সরল মুনাফা আই সমান কি হবে পি এন আর, আর মানে R/100। তাহলে পি এর মান কত 800 ইন্টু এন এর মান 3 গুণন আর এর মান কত 5/100। তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে 5/100। ঠিক আছে, তাহলে 5 20 100, 4 4 20 80 40, তাহলে 3 আছে 12, অর্থাৎ কত 120 টাকা। কত 120 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা। এবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা আই প্রাইম ধরি, তাহলে হবে কি সি মাইনাস পি। তাহলে সি এর সূত্র আবার পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। তাহলে এই মানগুলো বসায় দাও, 8000 কত কত মান আছে, পি এর মান কত 8000, 1 প্লাস আর ডিভাইডেড বাই আর এর মান কত 5, 5 ডিভাইডেড বাই 100, 5 ডিভাইডেড বাই 100, তার উপর এন, এন এর মান কত 12 বছর, এন এর মান কত বছর 3 বছর, এন এর মান হচ্ছে কত 3, মাইনাস আবার কত 8000। ঠিক আছে, তাহলে এখানে হবে 8000 গুণন, এইখানে 0.05 হবে 1.05, তার উপর কি 3 মাইনাস 8000। তাহলে 1.05-এর উপর যদি আমরা কিউব করি, 1.05-এর উপর যদি আমরা কিউব করি, তাহলে এটা হয়, তারপর সাথে আবার 8000 যদি গুণ করি, আমরা গুণ দেই 8000, এগুলো ক্যালকুলেটারে হিসাব করবো সেম একইভাবে। তাহলে 9261 হয় এখানে, আর মাইনাস কত 8000, তাহলে এখানে কত হচ্ছে 261 হচ্ছে, কত 261। আর আগে আমাদের সরল মুনাফা কত ছিল 120, তাহলে ডিফারেন্স কত, তাহলে অতএব পার্থক্য হচ্ছে 261 মাইনাস 100,
20 সমান 9 হাতে 1 3 হবে 3 আর 1 তাহলে 139 টাকা। তাহলে ডিফারেন্সটা কত? 139 টাকা। এখানে আবার কি আসলো রে? তাহলে এখানে আমাদের কত আসছিল? 200। এখানে ভুল হয়েছে। আই সমান পি এন আর 5 20 100 3 বছর। তাহলে এখানে আমাদের 1200 হবে, যে আমরা এখানে একটা শূন্য দেই নাই, ঠিক আছে। 800 লিখছিলাম ভুলে, তাহলে এখানে হবে কত? 1200, ঠিক আছে। তো 1200 হচ্ছে, আর এইখানে হবে 1261। এখানে হবে কত? 261 না, এখানে 8000 9000 আছে, 261। 261 থেকে 1200 বাদ দিলে হবে তোমার 61, অনলি কত? 61। তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত? 61 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্স 100, শুধু 61।